ইন্দোনেশিয়ায় যতগুলো মুভি তৈরি হয় এবং এর মধ্যে যেগুলো সবথেকে বেশি আয় করতে পারে তার মধ্যে হরর ক্যাটাগরির মুভি সবথেকে এগিয়ে থাকে বা একটা গ্রহণযোগ্যতা পায়। তাদের কালচারের সাথে এই হররের ব্যাপারটা খুব ভালোভাবে মিশে যায় বলে এই মুভির দর্শক থাকে প্রচুর। তবে এবছর ফেব্রুয়ারি মাসে কোনো হরর মুভি নয়, একটি সিরিজ মুক্তি পায় ইন্দোনেশিয়ায়। একাধারে কিছু নামি দামি হরর মুভির পরিচালক, গল্প লেখক এবং অন্যান্য যারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন তারা এক্সপেরিমেন্ট হিসেবে এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে প্রচার করেন। আর তারপর রীতিমতো এই সিরিজ আলোচনার শীর্ষে। IMDbতে 7.7 রেটিং পাওয়া সুপার ন্যাচারাল হরর সিরিজের নাম তেলু দ্বারা, ইংরেজিতে যার অর্থ ব্লাড কার্স। এই পুরো সিরিজের গল্প ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। গল্পে রয়েছে দুটো পরিবার এবং এই দুটো পরিবারে রয়েছে ভীষণ রকমের খারাপ এক অতীত। অতীতে তারা কিছু জঘন্যতম পাপ কাজ করে রেখেছিল, পরে সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাদের উপর চরম মাত্রার এক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সিরিজের গল্প অনুযায়ী ব্ল্যাক ম্যাজিককে বলা হয়েছে রক্ত অভিশাপ। কেন এরকমভাবে বলা হলো এটা ঘটনায় গেলেই স্পষ্টভাবে বোঝা যাবে। এই সিরিজে যে অপ্রাকৃতিক ঘটনাগুলো দেখানো হয়েছে, মানে পরিবার দুটোর উপর যা যা করা হয়, এগুলো কে করে, কেন করে এবং কোথা থেকে সেগুলো করছে, এটা হচ্ছে এই সিরিজের রহস্যের অংশ। আর এই ব্ল্যাক ম্যাজিকের ফলে কি কি হতে থাকে পরিবার দুটোতে, পরিবারগুলো এসব থেকে বাঁচার জন্য কি কি পন্থা অবলম্বন করবে এবং তাদের শেষ পরিণতিটাই বা কী, এগুলো হচ্ছে সিরিজের রোমাঞ্চের অংশ। ফাঁকে ফাঁকে আবার বেশ কিছু টুইস্টও রয়েছে। এটা মোটেও কোনো স্বাভাবিক গল্প নয়। ইন্দোনেশিয়ার অতীতে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনাকে টার্গেট করে এই সিরিজের রহস্যগুলো লেখা হয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন রহস্য, রোমাঞ্চ এবং বেশ কিছু অভূতপূর্ণ টুইস্ট নিয়ে এই ব্ল্যাক ম্যাজিকের মায়াজালে প্রবেশ করা যাক। সবাই মিলে বোঝার চেষ্টা করি কি এমন গল্প বা কাজ এই সিরিজে রয়েছে যার জন্য এটা ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে আলোচিত বা ভাইরাল। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গভীর রাত, প্রায় 3টা বাজবে এমন অবস্থা। ঠিক এ সময় ইন্দোনেশিয়ার এক বিলাসবহুল হাসপাতালের ছাদে এক বৃদ্ধ লোক কেঁদে কেঁদে অস্থির। সে হাসপাতালে এসেছিল আত্মহত্যা করার জন্য। লোকটির নাম বন্দন। তার চোখে প্রচণ্ড রকমের ব্যথা। ব্যথায় কাতর এই লোকটি চাকু নিয়ে এসেছে, হয় সে নিজের এই চোখ তুলে ফেলবে, নয়তো ছাদ থেকে পড়ে আর জীবনটাই রাখবেন না। এটা হচ্ছে বন্দনের একমাত্র পুত্র সন্তান এসা। এসা তার বাবাকে অনেক বুঝায় বন্দন যেন এই বোকামিটা না করেন। এসা তার বাবার থেকে চাকুটা নিতে চায়, কিন্তু বন্দন কিছুই শুনছিলেন না। সে চোখের যন্ত্রণায় কাতর। তার চোখের দিকে তাকালে বোঝা যায় চোখের ভিতরে পোকা জাতীয় কিছু চলাচল করছে। সেখানে কিছু চলাচলের বিদঘুটে শব্দ হচ্ছিল। বন্দন এগুলো আর সহ্য করতে না পেরে হাতে থাকে তার চাকুটি চোখে চালিয়ে দেন। দৃশ্যটা এরকম যে তিনি তার চোখ কেটে বের করে ফেলেছিলেন, আর তার পুত্র আতঙ্কিত অবস্থায় এসব দেখে চলেছে। এখন এখানে এই যে ঘটনাটা ঘটল, অর্থাৎ বন্দন এবং তার এই অসুস্থতা, এটার কারণ কি এবং এটা শুরু হয় কিভাবে তা জানার জন্য আমাদেরকে আজ থেকে ঠিক 7 দিন পেছনে যেতে হবে। 7 দিন আগে সর্বপ্রথম বন্দন তার চোখের এই সমস্যাটা অনুভব করে। সকাল থেকে তার চোখ জ্বালাপোড়া করছিল। রাতে এই জ্বালাটা প্রচণ্ড রকমের বেড়ে যায় এবং ভিতরে কি জানি চলাফেরা করছিল এরকম লাগছে। কোনো ঔষধেই ব্যথা কমানো যাচ্ছিল না। এসা একসময় তার বাবার কাছে আসে এবং এই ব্যাপারটা লক্ষ্য করে সে ওই রাতেই ডক্টরকে কল দেয়। কিন্তু ডক্টর ক্লিনিকের প্রচণ্ড চাপে থাকায় ওই রাতে আর আসতে পারেন না। এখানে দৃশ্য পরিবর্তিত হয়। পরে দেখা যায় অন্য আরেকটি বাসা, মানে আরেকটি পরিবার। এই বাসায় গল্পের অন্যতম এক চরিত্র উলান ঘুমাচ্ছে। একটা সময় তার ঘুম ভেঙে যায়। উলান লক্ষ্য করেছে উপরতলায় বাঁ দিক থেকে ডান দিকে দ্রুততার সাথে কেউ একজন দৌড়াচ্ছে। এই শব্দেই মূলত তার ঘুম ভেঙে গেল। এখন উপরতলায় তার ভাই থাকে, হতে পারে এটা তারই কাজ, তাই উলান খুব একটা ভাবে না। পরে আর উলান না ঘুমিয়ে ভোরে গোসল কাজ সেরে নেয়। এই সকালেই আবার উলানদের পরিবারের প্রধান যে গৃহকর্মী রয়েছে সে এসে উলানের সাথে দেখা করেছিল। তার নাম আসেফ। সে বাসায় নতুন একজন মালি নিয়ে এসেছে। ছেলেটার নাম হারুন। উলানদের বাসায় মোট 3 জন কর্মচারী রয়েছে। খুব পুরনো বিশ্বস্ত কর্মচারী হচ্ছে এই আসেফ, সে গাড়ি চালক। রান্নাবান্না সহ ঘর পরিষ্কার এগুলো দেখে মহিলা কর্মচারী ইপা। আর বাগান দেখাশোনার জন্য নতুন এই ছেলেকে মালি হিসেবে নিয়ে আসা হলো, যার নাম হারুন। এরপর উলান তার নাস্তা তৈরি করছিল। নাস্তার পাকে সে খবরও শুনছে, আর খবরে ইন্দোনেশিয়ার বানুয়াঙ্গি শহরের একটি বিতর্কিত ও কুখ্যাত ঘটনার আলোচনা করা হয়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপ বরাবর একটি বিভাগীয় অঞ্চল হচ্ছে বানুয়াঙ্গি। 20 বছর আগে এই বানুয়াঙ্গিতে 200-র অধিক লোকজনদেরকে গণহারে হত্যা করা হয়েছিল।
হত্যার কারণ ছিল এই লোকগুলো নাকি কোনো না কোনোভাবে উইচক্রাফট বা ডাইনি বিদ্যার সাথে সম্পর্কিত ছিল। অন্যভাবে বলা যায় তারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। এরকম একটা গুঞ্জন আর কি চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই ব্যাপারটা চারদিকে খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল। অনেকে তখন অসুস্থ হয় এবং নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে চারদিকে। পরবর্তীতে এটাকে কেন্দ্র করেই একটা দলের জন্ম হয়। দলটির টার্গেটই ছিল এরকম যে লোকগুলো রয়েছে যারা আর কি ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে পারে বলে মনে হয়, তাদেরকে তারা খুঁজে বের করবে এবং হত্যা করবে। এভাবেই তখন গণহত্যা চালানো হয়। এই হত্যার ঘটনাটা একদম সত্য এবং ব্যাপকভাবে বিতর্কিত, কারণ অনেকে মনে করে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বেশিরভাগই ছিল নির্দোষ। তারা শুধু শুধু কুসংস্কারের বলি হয়েছে। এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, যারা এই হত্যাগুলো চালিয়েছিল তাদের কাউকেই পরে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন থেকে কেন জানি এই কেসটার প্রতি অবহেলা ছিল, তেমন একটা গুরুত্ব তারা দেয়নি। তো এখানে খবরে বলা হয় আজ সকাল থেকে সেই ভুক্তভোগী পরিবারগুলোর লোকজন এটার বিচারের দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছে। এ সময় হুট করে উলানের বাবা এসে এই খবরটা বন্ধ করে দেন। উলানের বাবার নাম আহম্মদ। আহম্মদ এই ধরনের খবরগুলো উলানকে কখনোই শুনতে দিতেন না। বিশেষ করে এই বানুয়াঙ্গির ঘটনাটা তিনি চান না যাতে উলান তা নিয়ে ঘাটাঘাটি করুক। নাস্তার সময় এই মহিলা হচ্ছেন উলানের মা, নাম আস্তুতি। এরপরই চঞ্চল স্বভাবের ছেলেটি হচ্ছে উলানের ছোট ভাই, তার নাম বিষ্ণু। তাদের কারোরই রাতে ঘুম ভালো হয়নি, কারণ সেই অদ্ভুত শব্দ। এ সময় কর্মচারী ইপা একটি পার্সেল নিয়ে আসে। কেউ নাকি এই পার্সেলটি আস্তুতির জন্য পাঠিয়েছিল। যাই হোক, এটা রেখে দেয়া হয়। তো এরপর সবাই নাস্তা করছে, কিন্তু বিষ্ণু দেখে উলানের খাবারের উপর পোকা। অল্প নয়, বেশ কিছু ছোট ছোট পোকা। উপরে তাকালে দেখা যায় এই পোকাগুলো সিলিং থেকে পড়েছে। এরপর আসেফকে ডেকে এনে সিলিং পরিষ্কার করা হলো। সেখানে কাঠ ছড়িয়ে দেখা যায় একটি বাগডার সেখানে মরে পড়ে আছে। এটা পচে পোকা উঠেছিল, সেই পোকাগুলোই উলানের খাবারে পড়েছে। এই জিনিসটা এখানে কিভাবে আসলো এটা উলান না বুঝতে পারছিল না। এরপর উলান তার অফিসে চলে যায়। সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং বন্ধন পরিবারে চলে আসে। সকালে ডক্টর এসেছিলেন, কিন্তু ডক্টর এখানে বন্ধনের চোখে কোনো সমস্যা খুঁজে পাচ্ছিলেন না। এজন্য তিনি বন্ধনকে শুধু বিশ্রাম নিতে বলেন। তবে এই জ্বালাপোড়া খুব বেশি করলে তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়। তখন পর্যবেক্ষণ করে বুঝতে হবে রোগটা আসলে কি। এদিকে উলান অফিস শেষ করে বাসা ফিরছিল। গত কয়েকদিন থেকেই তার মনে হয় রাতে কেউ তাকে ফলো করছে, কিন্তু অনেক খুঁজেও সে তার পিছুকারীকে ধরতে পারছিল না। একবার তার মনে হয় এটা সম্ভবত তার অতীতের বাগদত্ত হবে যে তাকে এভাবে ফলো করছে। আসলে উলানের রেনু নামক এক ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উলান তার কেরিয়ার গড়াতে ছিল বদ্ধপরিকর, তাই সে বিয়েতে রাজি ছিল না। এতে ছেলেটার বাবা বেশ কষ্ট পেয়ে অসুস্থ হয়। এখন তিনি হাসপাতালে। আর এজন্যই উলানের প্রতি রেনুর একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আর তার জন্যই রাতে বাসা ফেরার সময় উলানের বেশ ভয় হচ্ছে। পরের সকালে বন্ধনের বেসামাল অবস্থা। তার চোখে শব্দ করছিল, একটা পর্যায়ে চোখ থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। পুত্র এসা তখন প্রচণ্ড ভয় পেয়ে তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক। পাশাপাশি এই রাতেই উলান গোসল করছিল। তখন পানি বন্ধ হয়ে যায় আর উপর থেকে পোকা পড়তে শুরু করে। একই পোকা যেগুলোকে খাবারও পাওয়া গিয়েছিল, তবে উলান বিষয়টা লক্ষ্য করতে পারেনি। এরপর রাতে উলান খাবার তৈরি করছে। এই ফাঁকে একটা ব্যাপার বলা দরকার, উলানের যে ভাইটি রয়েছে সে কিন্তু উলানের মতো দায়িত্ববান কেউ নয়। সে একেবারেই উদাসীন। দীর্ঘদিন সে মাদকাসক্ত ছিল এবং এখনও সেগুলো লুকিয়ে সেবন করে। এই পুরো পরিবারকে বাইরে থেকে যতটা স্বাভাবিক মনে হয়, ভিতর থেকে তারা ততটাই অস্বাভাবিক। তাদের প্রত্যেকেরই কিছু আলাদা সিক্রেট রয়েছে। রাতে খাবার বানানোর জন্য উলান মাংস বের করে, কিন্তু মাংসে প্রচুর পরিমাণে পোকা উঠে গিয়েছিল। মাংস তাজা রয়েছে, কিন্তু তাতে পোকা। এই পুরো বাড়িতে ধীরে ধীরে পোকার উপক্রম হতে দেখা যায়। ঘরের বিভিন্ন স্থানে ছোপছোপ আকারের কিছু জায়গা নষ্ট হচ্ছিল, যেগুলো থেকেই মূলত এই পোকাগুলো নেমে আসে। অন্যদিকে হাসপাতালে আসার পর বন্ধন এখন আগের থেকে কিছুটা ভালো। তো এক সময় তিনি এসাকে তার কাছে ডাকেন। এসাকে তিনি বলছিলেন সে জীবনে এসে বন্ধন অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন গরিব দুঃখীদের সাধ্যমতো সাহায্য করার জন্য। সবথেকে বড় কথা, তিনি এসাকে একজন যোগ্য পুত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কিন্তু তারপরও এসা যেন তার বাবাকে মাফ করে দেয়। বন্ধন এখানে এও বলেন তিনি এখন যত ভালো কাজই করেন না কেন, তিনি কিন্তু অতীত থেকে পালাতে পারবেন না। এই কথাগুলোর কোনো কিছু এসা বুঝতে পারছিল না। সে শুধু তাকে সান্ত্বনা দেয়। পাশাপাশি উলানের বাসায় ডিনারের সময় চলছিল। সবাই একসাথে বসে হাসি ঠাট্টা করছে। তবে ফাঁকে বিষ্ণু বলেছে তাদের বাসায় এখন যা যা হচ্ছে তা কিন্তু শুভ লক্ষণ নয়। তার এক বন্ধুর বাসায় নাকি আগে এরকমই কিছু একটা হয়েছিল।
প্রথমে শব্দ, পরে নানা অদ্ভুত ঘটনা, এবং শেষে গিয়ে তার বন্ধুর বাবা প্যারালাইজড হয়ে যায়। এবং উক্ত শব্দগুলো শুনে তার বন্ধুর ছোট বোন প্রায় পাগল হয়ে গিয়েছিল। সারা রাত সে শুধু কাঁদতে থাকে। পরবর্তীতে তারা বুঝতে পারে যে এগুলো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। বিষ্ণু বলে তাদেরও তো এরকম কিছু একটা হতে পারে, কিন্তু এই কথাগুলোকে কেউ কোনো রকম গুরুত্ব দিচ্ছিল না। ঠিক এ সময় তাদের ব্যালকনির গ্লাস বরাবর একটি বাদুড় এসে মরে যায়। বিষয়টা বেশ অদ্ভুত। এর কিছু পরে অসুস্থ বন্দন আহম্মদকে কল দেন। বন্দনের কল পেয়ে আহম্মদ কেন জানি সিরিয়াস মোডে চলে এসেছিল। এখানে বন্দন বলেন তিনি অসুস্থ, আর তিনি একদম নিশ্চিত যে তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। তাই তিনি আহম্মদকে বলছেন আহম্মদ যেন সাবধানে থাকে, সে যেন ঠিকঠাকভাবে নামাজ পড়ে এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। এখানে একটা ব্যাপার পরিষ্কার হয়, আহম্মদ এবং বন্দন তারা দুইজনই পুরনো বন্ধু এবং ধনী ব্যবসায়ী। ফোনে কথা শেষ না হতেই আহম্মদ লক্ষ্য করে তার হাতে পোকা, এবং তখনই সিলিং থেকে কিছু টুকরোও পড়ে যায়। এতে আহম্মদও তখন বুঝতে পারছিল সামনে তার জন্য কী অপেক্ষা করছে। অন্যদিকে এ রাতেরই মধ্যভাগে বন্দনের চূড়ান্ত অবস্থা, সে পুরোপুরি অস্বাভাবিক হয়ে পড়েছিল। তার চোখে এমন কিছু চলাচল করতে দেখা যায় যে তাতে চোখ খুলে আসার উপক্রম। জ্বালায় সে কাতর। এই অবস্থায় সে একটা চাকু হাতে নিয়ে ছাদের দিকে এগিয়ে যায়। চারদিকে রক্তাক্ত অবস্থা, ব্যাপারটা লক্ষ্য করে এসা। সে তার বাবার পিছু নেয়। আর এরপর চলে আসে সেই দৃশ্য, হাসপাতালের ছাদ, যেখানে বন্দন নিজেকে মেরে ফেলতে চাইছিল। বন্দন তার চোখ কেটে তা তুলে ফেলেছিলেন। এরপর তিনি সেখান থেকে ঝাঁপ দেন। তার অস্বাভাবিক মৃত্যু হয়। এতে মুহূর্তেই পুরো এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল। তাজ্জব ব্যাপার এই যে এসা কিছু বুঝে ওঠার আগেই তার বাবা মারা যায়। সেখানে কষ্টের থেকে বেশি শক পেয়েছিল। এদিকে লোকটার লাশ পড়ে আছে, কিন্তু দেখা যায় তার চোখে ক্যাটারপিলার অর্থাৎ শুঁয়োপোকাদের চলাচল। এগুলোর জন্যই মূলত বন্দন চোখে জ্বালা অনুভব করছিলেন। থমথমে রাত পেরিয়ে ভোর হয়। এদিকে সকালে উলান ওয়াশরুমে এসেছে। সে ভাবছিল অতীতে সে যে বিয়েটা করেনি, এটা কি তার আদৌ উচিত হয়েছে। তার পার্টনার কিন্তু কোনো দিক থেকেই কম ছিল না। এগুলো ভাবতে ভাবতে উলান ট্যাপ অন করে, কিন্তু বেসিন থেকে তখন কালো পানি বের হচ্ছিল। দুর্গন্ধযুক্ত কালো পানি, এবং সিঙ্কে কিছু চুল পড়ে থাকতেও দেখা যায়। টেনে তোলার পর দেখা গেল এটা প্রায় 2 ফিট লম্বা এবং সাথে 4টি কাঁটা বাঁধানো আছে। অন্যদিকে সকালে বন্দনের জানাজা হচ্ছিল, কিন্তু আড়ালে অনেকেই বলাবলি করছে লোকটা ব্ল্যাক ম্যাজিকের শিকার। তার লাশ দেখে স্পষ্টভাবে এটা বোঝাও যাচ্ছে। এখানে একে তো বাবার মৃত্যু, তার মধ্যে মানুষের এসব কথা। এসা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। ওদিকে উলান চালক আসিফকে ডেকে সেই কাঁটাযুক্ত চুলটি দেখায়। উলান পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে বলছিল। ট্যাঙ্কে ময়লা জমে হয়তো এগুলো নিচে নেমে আসে। তবে আসিফ কিন্তু এই কাঁটা দেখেই ধরতে পেরেছিল যে এটা কোনো ধরনের স্পেলের উপাদান। এরকম প্রকৃতির জিনিসগুলো দিয়ে কী করা হতে পারে, এটা অন্য কেউ না বুঝলে গ্রাম থেকে আসেই আসিফ ভালো করেই জানে। তবে আসিফ কেন জানি উলানকে এ ব্যাপারে কিছুই বলেন না। এদিকে এসা তার বাবার কথাগুলো স্মরণ করছিল। এগুলো ভাবতে ভাবতে সে বাবার ফোন হাতে নেয়। সেখানে দেখে তার বাবার এক বন্ধু হচ্ছে আহম্মদ, এবং এই আহম্মদকে তার বাবা মেসেজ করে বলেছিলেন তিনি অস্বাভাবিক কিছু ঘটনার শিকার হচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে এগুলো কেন হচ্ছে, তাই তিনি এ বিষয়ে পরে আহম্মদের সাথে সরাসরি কথা বলতে চান। মেসেজটা পড়ে এসা বড় ধরনের এক রহস্যের আঁচ পায়। তার বাবার এই বন্ধু সম্পর্কে এসা আগে তেমন কিছু জানত না। পরে সে ইনস্টাগ্রাম ঘেটে দেখে অতীতে তার বাবার সাথেই আহম্মদের অনেক ঘনিষ্ঠতা ছিল। একসাথে তাদের অনেক ছবিও রয়েছে। তাই এসার এখন উচিত তার বাবার এই বন্ধুটির সাথে সাক্ষাৎ করা। তাকে জিজ্ঞেস করতে হবে যে তার বাবা কী নিয়ে এত ভয় পাচ্ছিলেন, তার সাথে কী এমন অস্বাভাবিক হচ্ছিল, কিসের সংকেত দিচ্ছিলেন তিনি। এদিকে উলান আবার একটা খবর জানতে পারে। রেনো অর্থাৎ অতীতে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, এই রেনোর বাবাও মারা গিয়েছেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। পরে উলানের পুরো পরিবার রেনোর বাবার জানাজায় উপস্থিত হয়। কিন্তু রেনো এবং তার মা খুব রেগেছিলেন, কারণ উলান বিয়েটা বাদ দেওয়ার পর থেকেই তার বাবা একরকমভাবে অসুস্থ হয়। এরপর তার আজ মৃত্যু হল। এখানে উলানও কষ্ট পেয়েছিল। পরে ভারাক্রান্ত মন নিয়ে তারা বাসা ফিরে যাচ্ছে। তো এ সময় এসা আহম্মদকে কল দেয়। সে প্রথমে তার পরিচয় দেয়, এরপর সে বলে তার বাবার বেঁচে নেই। মধ্যরাতে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আর এই ব্যাপারটা নিয়েই তার সাথে এসার কিছু কথা রয়েছে। আহম্মদও এখানে বুঝতে পেরেছিলেন যে এসা তাকে কী জিজ্ঞাসা করতে পারে বা তার কী নিয়ে সন্দেহ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কোনো কিছুই তিনি এসাকে জানাতে চান না। তাই তিনি কায়দা করে কলটা কেটে দেন। পরের সকালে উলান তার অফিসে কাজ করছিল। এ সময় তার সাথে দেখা করতে আসে তার আন্টি রিমা। রিমা নামের এই মহিলা উলানের বাবার অর্থাৎ আহম্মদের প্রথম স্ত্রী ছিলেন।
উলানের বাবার সাথে রিমার সম্পর্ক ছিল মাত্র 2 বছরের মতো, কিন্তু ডিভোর্সের পরই মহিলা রীতিমতো আহমদের থেকে টাকা নিয়ে বেড়ায় এবং আহমদ তাকে সেটা দিত। তবে এবার আহমদ তাকে এড়িয়ে চলছিল, আর এজন্যই টাকাটা নেওয়ার জন্য রিমা উলানের সাথে দেখা করতে এসেছে। এখানে একটা বিষয় খুব লক্ষ্য করার মতো, এতদিন থেকে সাবেক স্ত্রীকে আহমদ টাকা দিয়ে থাকে। আহমদের অবশ্যই তাহলে কোনো দুর্বলতা রয়েছে, বা তার স্ত্রী এমন কিছু জানেছে যেটা চাপা রাখার জন্যই হয়তো আহমদ তাকে টাকাটা দেয়। এদিকে উলানদের বাসার ঘটনা কিন্তু এখনও থামেনি। উপর থেকে মাঝে মধ্যেই পোকা পড়তে দেখা যায়, আর রাত বিরাতে হাঁটার শব্দ তো আছেই। সামনে উলানের মা বাবার বিবাহ বার্ষিকী, তাই একটা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন কর্মচারী হারুন বেশ কিছু ফুলের টব নিয়ে এসে চারদিকটা সাজিয়ে দেয়, সবার মধ্যেই একটা উৎসব উৎসব ভাব। কিন্তু একদিন উলানের মা আস্তুতি যখন গায়ে ম্যাসাজ নিচ্ছিলেন, তখন তিনি কিছু ভীমরুলকে নিচে দেখতে পান। এগুলো পালাকেরে ছিল। বিষয়টাতে তার প্রচণ্ড অস্বস্তি হয়। এ সময় আবার ম্যাসাজকারী মহিলা আস্তুতির ঘরে আসে এবং জানা যায় যে সে নাকি মাত্র ঘরে প্রবেশ করল। এতে আস্তুতি আটকে ওঠে, কারণ বেশ কিছু সময় যাবৎ তার শরীরে কেউ মালিশ করছিল। এখন উক্ত কর্মচারী না থাকলে তাকে এতক্ষণ মালিশ করছিল ওকে। পাশাপাশি এ রাতেই আহমদ তার ঘড়ি খুঁজে পাচ্ছিলেন না। বিষ্ণুর ধারণা যে এই ঘড়ি সম্ভবত কর্মচারী হারুন চুরি করেছে, তবে সে শিওর না, তার শুধু হারুনকে কেমন জানি মনে হয়। আবার এ রাতেই এসা তার বাসায় লক্ষ্য করে প্রচণ্ড রকমের দুর্গন্ধ। গন্ধের সূত্র ধরে সে কার্পেট পর্যন্ত আসে এবং সেটা সরাতে সে কিছু পোকা দেখতে পায়। এক টুকরো কাপড়ও বেরিয়েছিল। কাপড় টেনে দেখা যায় একটা বস্তু কাপড়ে পেঁচানো। এরপর কাপড় সরিয়ে পাওয়া গেল এটা একটা প্রাণীর কাটা মাথা। প্রাণীটাকে এসা শনাক্ত করতে পারছে না, বিদঘুটে আর প্রচণ্ড রকমের বাজে গন্ধ এটাতে। এদিকে উলান্না তাদের মা বাবার অ্যানিভার্সারি উদযাপন করছিল। এখানে পরিবেশ স্বাভাবিকই আছে, কিন্তু হঠাৎ করে আহমদের কাশি শুরু হয়। কাশি শুরু হতে হতে এটা প্রচণ্ড রকমের খারাপ দিকে চলে আসে। কাশি থেকে রক্তকাশি, তারপর বমি। অবস্থা একদম বেগতিক হয়ে গিয়েছিল। সামাল দিতে না পারায় আহমদকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর আহমদের যাওয়ার পর দেখা যায় তার কাশিতে শুধু রক্তই নয়, কিছু তারকাটাও বেরিয়েছিল। আবার তাদের টেবিলে যে ফুলগুলো রয়েছে সেগুলো শুকিয়ে ঝরে যেতে থাকে। এই ফুলগুলোকেই কিন্তু কিছুদিন আগে উপহার হিসেবে পাঠানো হয়। আহমদকে দ্রুত হাসপাতালে আনা হলো। এমার্জেন্সি কেস, তবে ডক্টররা শুরুতে কিছু বুঝে উঠতে পারছিলেন না। পরে এই কাশি হতে হতে একটা সময় রক্তের সাথে ভীমরুল বেরিয়ে আসে। এরপর আহমদ শান্ত হয়। অন্যদিকে সেই কাটা মাথাটি এসা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এটা যে কোন প্রাণী তা এসা বুঝতে পারে না, তবে সে এটা ঠিকই বুঝতে পেরেছিল যে এটা কেন তার বাড়িতে পাওয়া গেল এবং তাদের উপর কি করা হচ্ছে। পরে এসা মাথাটিকে জ্বালিয়ে দেয়। জ্বালানোর সময় জিনিসটি নড়চড় করছিল। পরের সকালে ডক্টর আহমদের পুরো বডির এক্সরে দেখেন। রিপোর্ট অনুযায়ী সব ঠিকঠাক। ডক্টরের মতে হয়তো কোনোভাবেই পতঙ্গের লার্ভা বা ডিম খাবারের সাথে আহমদের পেটে ঢুকেছিল। পরে সেটা থেকেই এই পোকার জন্ম হয়েছে। বিষয়টা অদ্ভুত, তবে এরকম কেস বাস্তবে পাওয়া যায়। অন্যদিকে এসা তার বাবার রুম চেকিং করছিল। এভাবে চেক করতে গিয়ে সে অনেক পুরনো কিছু পেপার কাটিং খুঁজে পায়। সেখানে অতীতের সেই বানুয়াঙ্গি গণহত্যার খবর ছাপা হয়েছিল, মানে সেই যে ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীদেরকে মেরে ফেলা হয় এই খবর। এই পেপার কাটিংয়ের পাশাপাশি ঘরে একটি পুরনো ভিডিও ক্যামেরাও রয়েছে। এটা চালিয়ে জানা গেল অতীতে তার বাবা বন্ধন এবং আহম্মদ মিলে একটি কোম্পানি শুরু করেছিল, কিন্তু পরে সেটা কোনো এক কারণে বন্ধ হয়ে যায়। তো এর কারণ কি এবং তার বাবার সাথে কি ঘটেছে এগুলো নিয়ে এখন এসা আরও বেশি কৌতূহল। সে এবার আহম্মদের সাথে দেখা করবেই। এদিকে উলানদের ব্যবসার অবস্থা ভালো যাচ্ছিল না। পাশাপাশি বিষ্ণুরও যে ড্রাগ নেওয়ার অভ্যাসটা ছিল এটা এখন ক্রমাগত বাড়ছে। বাথরুমে সে ভীমরুলেরও দেখা পায়। মানে উলান্না যেখানেই যাচ্ছে এই পোকাগুলো তাদের পিছু করছিল। আর আহমদের অবস্থা তো একদমই খারাপ। তার প্রচণ্ড ক্ষুধা হয়েছে। খেতে খেতেই তার এক পর্যায়ে কাশি শুরু হয়, আবারও সেই রক্তযুক্ত কাশি। কাশিটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণে না এগুলো বের হচ্ছিল। 1.5 ইঞ্চি সাইজের লোহার বেশ কিছু পেরেক। হাসপাতালের সবাই এখানে তাজ্জব, বিশেষ করে ডক্টররা। তারা এই কাটা বেরিয়ে আসার কোনো ব্যাখ্যা দিতে পারছিল না। পরবর্তীতে বিষ্ণু তার বোন মাকে বলে এগুলো সব ব্ল্যাক ম্যাজিকের কারসাজি। বিষ্ণুর ধারণা যে তার বাবার যে সাবেক স্ত্রী রিমা রয়েছেন, মহিলাটা সুবিধার নয়। তিনি হয়তো এসব আজে বাজে কাজ করাচ্ছেন। অন্যদিকে এসা নেট ঘেটে আহমদের ঠিকানা বের করে নেয়। পরে অফিস থেকে সেও জানতে পারল আহমদ একটি হাসপাতালে রয়েছেন। এসা দ্রুত তার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে আহমদের পেট আল্ট্রাসাউন্ড করা হচ্ছিল। প্রথমে তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে তার পেট এরকম করতে শুরু করে। স্ক্যানিংয়ে দেখা যায় তার পেটে কিছু নড়চড় করছে। পরে তাকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করা হলো।
এর কিছু পরে এখানে এসা এসে উপস্থিত হয়েছিল। সে উলানের সাথে সাক্ষাৎ করে নিজের পরিচয় দেয় এবং তাদের বাবারে যে বন্ধু ছিলেন এগুলো বলে। পরে কফি খেতে খেতে এসা জানায় তার বাবার মৃত্যু হয়েছে, তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। এটার সাথে অতীতের কোনো ঘটনা জড়িত থাকতে পারে বলে তার মনে হয়। কিছু তো রহস্য আছে যা তার বাবা লুকিয়েছিলেন, যেটা হয়তো এখন আহম্মদ বলতে পারবেন। কারণ চাপা ঘটনা, অতীতের পাপ অপরাধ এসব নিয়ে তার বাবা এবং উলানের বাবার মধ্যে কিছু সময় আগেই কথা হয়েছিল। এসা সেই ভিডিও টেপটিও উলানকে দেখায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, এসার বাবা মৃত্যুর আগে আহম্মদকে একটি মেসেজ করেছিল। সেখানে তিনি বলে গেছেন এই সকল সমস্যার শিকার হচ্ছে আহম্মদ। তার জন্যই নাকি এসার বাবা বন্ধন এত ভয়াবহ সমস্যার শিকার। এসা এখানে একরকমভাবে আহম্মদকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করছিল, আর বাবাকে দোষারোপ করায় উলান প্রচণ্ড রেগে ওঠে। তারপর সে চলে যায়। পরের সকালে আহম্মদকে এন্ডোস্কোপির জন্য নিয়ে আসা হয়েছিল। তার পেট থেকে এসব বেরোচ্ছে কেন দেখতে হবে। এন্ডোস্কোপিতে দেখা যায় তার নালীর ভিতরে পোকা জাতীয় কিছু বাসা বেঁধেছে। ক্যামেরা যতই ভিতরে নেওয়া হয় দেখা যায় পোকার আস্তরণ। এই দৃশ্যগুলো দেখে ডক্টররা তাজ্জব হয়ে যাচ্ছিল। তারাই আটকে ওঠে। নল যতই ভেতরে নেওয়া হচ্ছিল আহম্মদের ব্যথা ততই বেড়ে যায়। পেটে মুভমেন্ট হচ্ছিল, সহ্য করতে না পেরে আহম্মদ নল খুলে ফেললে। এরপর সোজা দাঁড়িয়ে সে চিৎকার দেয়। তখন মুখ থেকে শত শত ভীমরুল বেরিয়ে যাচ্ছিল। রুম পুরো ভর্তি হয়ে যায়। এরপর আহম্মদ পড়ে গিয়েছিল। পরিবারের সবার দিশেহারা অবস্থা। ডক্টর আপ্রাণ চেষ্টা করছে অন্তত শক দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হোক, কিন্তু যে পরিমাণ পতঙ্গ তার মুখ থেকে বেরিয়েছে তাতে মৃত্যু ছাড়া আর কোনো পথ ছিল না। আহম্মদ মারা যান। দৃশ্য পরিবর্তিত হয়। দেখা যায় উলানের আগের সেই বাগদত্তা মানে রেনো এক হুজুরের সাথে কথা বলছে। তবে গল্পে এই ব্যক্তিটিকে সামান হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে, মানে ওঝা টাইপের মানুষ বা এরকম কাজগুলো আর কি পারে এরকম ব্যক্তি। তার নাম হান্না। হান্না বলেন উলানের বাবা আর বেঁচে নেই। রেনো তখন জিজ্ঞেস করে এরপর তাহলে কি হতে পারে। এখানে হান্নার মুখের অভাব স্পষ্ট বলে দেয় সামনে যা হতে চলেছে তা অকল্পনীয় এবং ভয়াবহ। এরপর গল্পের এই জায়গা থেকে আমাদেরকে অতীতের 1998 সালের বানুয়াঙ্গিতে নিয়ে আসা হয়। এ সময়টাতে আহম্মদের কোম্পানির যাত্রা মাত্র শুরু হয়েছিল। তো কোম্পানির এমপ্লয়িরা অফিসে একটি খবর খুব উৎসুক মনে দেখছে। খবরে বলা হয় শহরের এক জায়গায় 3টি লাশ পাওয়া যায়। মানুষের ধারণা এই লোকগুলো সম্ভবত ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। গত কয়েকদিন থেকে যে গণহত্যা চলছে, মানে এসব চর্চাকারীদের নিধন করার জন্য যে একটা দল খুন করে বেড়ায়, তারাই হয়তো এই 3 জনকে হত্যা করেছে। এরপর অফিসে আহম্মদ এসে উপস্থিত হন। তার সাথে এখানে কোম্পানির নতুন এমপ্লয়ি আস্তুতির দেখা করিয়ে দেওয়া হয়। মূলত এই জায়গাতেই আস্তুতির সাথে আহম্মদের পরিচয় হয়েছিল। পরে ভালো লাগা এবং তারপর আহম্মদ বিবাহিত থেকেও আস্তুতির সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। বর্তমানে আসা যাক। আহম্মদ মারা গেছেন, তার জানাজা হচ্ছে। কিন্তু আতঙ্কের বিষয় এই যে মৃত্যুর পরও আহম্মদের নাকমুখ থেকে ভীমরুল বেরিয়ে আসে। বেশ কিছু ভীমরুল। আশেপাশের প্রত্যেক মানুষই ব্যাপারটা দেখে বেশ ভয় পেয়েছিল। এরপর দাফন কাজ করা হয়। এদিকে আহম্মদের মৃত্যুর পর থেকে আস্তুতিকে অসুস্থ হতে দেখা যায়। জানাজার পর থেকেই সে লক্ষ্য করে ঘরের চারদিকে নানা ধরনের পোকা ঘুরঘুর করছে। অন্য কেউ সেটা বুঝতে না পারলেও আস্তুতি পাচ্ছে এবং তার অস্বস্তিও হয়। এরপর পরের সকালে আস্তুতি পুরোপুরি অসুস্থ। এদিকে উলান তার বাবার ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছে। এজন্য অন্যান্য কিছু সনদের দরকার। তো এগুলো খুঁজতে গিয়ে উলান তার বাবা মার ম্যারেজ সার্টিফিকেটটা খুঁজে পায়। তবে এখানে তার বাবা মার বিয়ের তারিখ উল্লেখ ছিল 1998 সাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো উলানের জন্মসাল হচ্ছে 1995, মানে বিয়ের 3 বছর আগে উলানের জন্ম হয়। ব্যাপারটা উলান তার মাকে জিজ্ঞেস করে। আস্তুতি জানায় যে সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে, যেটা এখনও ঠিক করা হয়নি। এটা আস্তুতি এখানে মিথ্যা বলেছে। কিছুক্ষণ আগে কিন্তু জানা যায় যে আস্তুতি এবং আহম্মদের পরিচয় হয়েছিল 1998 সালে বানুয়াঙ্গিতে, আর এই সময়টাতেই তাদের মধ্যে অ্যাফেয়ার হয়েছিল। তাহলে আস্তুতি কেন এখানে উলানকে মিথ্যা বলল, এটা একটা বড় রহস্য, সামনে জানা যাবে। যাই হোক, আস্তুতির অনেক ঘুম পাওয়ায় তিনি শুয়ে পড়েছিলেন। তার মাথায় এ সময় প্রচুর চুলকানি হচ্ছিল। এদিকে বিষ্ণু তার বোনকে শুধু বারবার এটাই বলছে তাদের পরিস্থিতি সুবিধার নয়, তাদের একজন হুজুরের শরণাপন্ন হওয়া খুবই দরকার। কিন্তু উলান এগুলোকে শুধু কুসংস্কারই মনে করে, সে এগুলোকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। তবে ওই দিন রাতেই উলানের সাথে এমন কিছু একটা ঘটে যাতে তারও কিছুটা সন্দেহ শুরু হয়। রাতে উলান ঘুমাচ্ছিল, সে অনুভব করে মা আস্তুতি ড্রয়ার খুলে একাধারে কাগজ ফেলে দিচ্ছেন। উলান তাকে থামতে বলছিল, কিন্তু তিনি শুনেন না। আবার পাশেই দেখা যায় আস্তুতি ঘুমিয়ে আছেন, মানে উলান একই সাথে 2 জন আস্তুতিকে দেখতে পায়। ঠিক তখনই আবার উলান দেখে তার বাবা আহম্মদ এই অবস্থায়।
আস্তুতিরা ওই অবস্থায় ছিল। সবাই মিলে চিৎকার করে বলছে উলান সতর্ক হোক, এটা চলে এসেছে এবং এসে সবকিছু গ্রাস করে ফেলবে। এখানে কিছু নেগেটিভ এনার্জি পরিলক্ষিত হয়। আহম্মদের রূপধারী সত্তাটা উলানকে চেপে ধরেছিল। তবে এটা ছিল আসলে স্বপ্ন। তবে স্বপ্নটা সুবিধার ছিল না। এবার উলান কিছুটা আন্দাজ করতে পারছে এবং পোকাদের চলাচলও সে পরিলক্ষিত করে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এরকমই রোমাঞ্চকর গল্পগুলো অডিও আকারে শুনতে চাইলে কাব্যিক অডিও বুক অ্যাপ হতে পারে আপনার একটি বেস্ট অপশন। কাব্যিক দেশের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে রয়েছে থ্রিলার, মিস্ট্রি, অ্যাডভেঞ্চার, ড্রামা, হরর ইত্যাদি সব ক্যাটাগরির দেশি বিদেশি হাজারো বইয়ের সমাহার, এবং বইগুলো রয়েছে অডিও আকারে এবং অল্প সময়ের মধ্যে। তাই আপনি চাইলেই কানে হেডফোন গুঁজে দিয়ে অথবা ফোন পাশে রেখে আপনার প্রিয় বইটি শুনে নিতে পারছেন। বই কেনার আর বাড়তি খরচ লাগছে না এবং বিপুল পরিমাণ বই আপনার ফোনের মধ্যেই থেকে যাচ্ছে। এখানে দক্ষ কথা শিল্পীদের দ্বারা রেকর্ড করা হয়। বিজ্ঞাপনের কোনো ঝামেলা নেই এখানে এবং নিত্য নতুন সব বই এখানে আপডেটও করা হচ্ছে। কাব্যিকের মাসিক সাবস্ক্রিপশন 40 টাকা, তবে আমার দর্শকদের জন্য রয়েছে বিশাল ছাড়। আপনারা মাত্র 5 টাকা দিয়েই প্রথম মাসের সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। এজন্য বিকাশ পেমেন্টের সময় অবশ্যই প্রোমো কোড হিসেবে লিখুন আফনান। তাহলে আর দেরি কেন, এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কাব্যিক অডিও বুক অ্যাপ। লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে। পরের সকালে এসা উলানের সাথে দেখা করতে এসেছিল। সে আসলে উলানের সাথে সখ্যতা তৈরি করতে চাচ্ছে, যাতে এক পর্যায়ে তারা দুইজন মিলেই রহস্যগুলোর সমাধান করতে পায়। এদিকে উলানদের বাসার প্রতি রেনো নজর রেখেছে। রেনো সেই উক্ত সামানকে সাথে নিয়ে উলানদের ফলো করছিল। কিন্তু এখানে সামান অর্থাৎ হান্না বলছিলেন এভাবে হবে না, তাদেরকে উলানদের বাসায় ঢুকতে হবে, তারপর লুকিয়ে কাজটা করতে হবে। রেনো তখন হান্নাকে এই কাজের প্রস্তুতি নেয়ার জন্য বলে দেয়। পরবর্তীতে হান্না এসব করে উক্ত কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি মূলত একটি ধানের শীষে সুগন্ধি দেন, এরপর এটি কাপড়ে মুড়িয়ে নেয়, তারপর এসব করছে। অন্যদিকে বিষ্ণুর সন্দেহ বেরিয়ে চলছিল। এখন আবার তার ঘড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্দেহ হারুনকে নিয়ে, কারণ সে আসার পর থেকে এগুলো হচ্ছে। সে একবার হারুনকে দেখতে যায়, তখন দেখে হারুনের এই অবস্থা। সে এভাবে তার মার নাম নিচ্ছিল, মানে আস্তুতি বলে ডাকে। পরক্ষণেই আবার হারুনকে স্বাভাবিক হতে দেখা যায়। এদিকে এসা থেমে নেই। সে উলানদের পরিবারের সাথে নিয়মিত সাক্ষাৎ করছে, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এক পর্যায়ে এসাও বুঝতে পেরেছিল যে উলানদের পরিবারও সমস্যাটা আন্দাজ করতে পেরেছে। আর তাদের মধ্যে বিষ্ণু একদম নিশ্চিত যে এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারবার। বিষ্ণুর মতে তাদের শত্রু হতে পারে দুইজন, এক রিমা আন্টি অথবা উলানের অতীতের বাগদত্তা রেনো। পরবর্তীতে এসা এখান থেকে যাওয়ার সময় দেখে উলানদের বাড়ির যে প্রাচীর রয়েছে সেখানে রেনোরা কিছু পুঁতে রাখার চেষ্টা করছে। ব্যাপারটা এসার সন্দেহজনক লাগায় সে রেনোকে জিজ্ঞেস করে এগুলো কি। এতে এক পর্যায়ে তাদের মধ্যে রেষারেষি শুরু হয়। ফলে রেনোরা যে কাজটা করতে এসেছিল এটা সম্পন্ন না করেই তাদের চলে যেতে হয়েছে। এরাতেই এবার আস্তুতির সাথে অপ্রাকৃতিক ঘটনাগুলো আরও প্রকট হয়। গোসলের সময় নোংরা পানি, মাথায় ঝিঝি পোকার ডাক। সে হুট করে খুব বেশি অসুস্থ হচ্ছিল। এক পর্যায়ে গিয়ে তার মাথায় প্রচণ্ড চুলকানি হয় এবং তারপর মাথা থেকে এগুলো বেরোচ্ছে। আস্তুতি চিৎকার করছিলেন। পরে উলান এসে তার মাকে শান্ত করে তাকে পরিষ্কার করে দেয়া হয়। এবার উলান একদম শিওর যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিসের ঘটনা এবং এটা কতটা ভয়াবহ। আচ্ছা, সিরিজের এই পর্যায়ে এসে একটা ব্যাপার বোঝা যায়। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো অবশ্যই দুরুবেশ কোনো এক ব্যক্তি বা দল প্রচণ্ড রকমের ক্ষোভ বা কোনো উদ্দেশ্য থেকে করছে, এবং এটার সাথে অতীতের কোনো ঘটনা জড়িত থাকতে পারে বলে মনে হয়। অতীতে 1998 সালে আহম্মদ এবং আস্তুতির ঘনিষ্ঠতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা গোপন রাখার ক্ষেত্রে সাহায্য করে আহম্মদের এক কর্মচারী হাসান। অ্যাফেয়ারের ব্যাপারটা শুধুমাত্র সেই জানত। বর্তমানে আসা যাক। আস্তুতির অবস্থা ভয়াবহ রকমের খারাপ। মাথার চুলকানি সহ্য করতে না পেরে সে মাথায় নেল পালিশ রিমুভার দিয়ে দিয়েছিল। ব্যাপারটা দেখে উলান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আস্তুতি থামছিলই না, পরন্তু তার মাথা থেকে বারবার এগুলোই বেরিয়ে যাচ্ছে। পরবর্তীতে এসা উলানদের বাসায় এসেছিল। এখানে এসা আগে যে ভিডিওটি দেখিয়েছিল, মানে অতীতের কোম্পানির উদ্বোধনের ফুটেজ, এটা আবার দেখা হয়। উলান দেখে তখন তার বাবার স্ত্রী ছিলেন রিমা আন্টি, কিন্তু পাশাপাশি সেখানে আস্তুতিকেও দেখা যায়। এতে সবাই বুঝতে পারে যে আহম্মদ এবং আস্তুতির অ্যাফেয়ার হয় এই বানুয়াঙ্গিতেই। আর তখনই হয়তো উলান আস্তুতির পেটে চলে এসেছিল। পরে আহম্মদ আস্তুতিকে বিয়ে করেছেন। আর হয়তো এজন্যই উলানের জন্মসাল 1995, কিন্তু তার বাবা মার বিয়ে হয়েছিল 1998-তে। আর এটারই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো রিমা আন্টি তাদের উপর এসব করাচ্ছেন। এসা বলে তাদের এখন উচিত রিমা আন্টিকে এসব ব্যাপারে জিজ্ঞেস করা।
তিনি যদি এসব নাও করে থাকেন তবে তিনি অতীতের এমন কিছু তথ্য দিতে পারবেন যাতে এসবের পিছনের কালপ্রিটকে খুঁজে বের করা সম্ভব। এ রাতেই রেনো উলানদের বাসায় এসেছিল, সাথে রয়েছেন হান্না। রেনো এখানে বলে কিছুদিন আগে যখন তার বাবা মারা গিয়েছিলেন তখন আহমদরা কিন্তু তার জানাজায় উপস্থিত হন। তো সে সময় এই হান্না আহমদের চারদিকে একটা কালো অদ্ভুত বস্তির উপস্থিতি লক্ষ্য করেছিল। এগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের ফলে দেখা যায়। তাই হান্না চাচ্ছেন তিনি এই বাড়িতে একটু তল্লাশি চালাবেন বা এক প্রকার রিচুয়াল করবেন। হয়তো বাড়িতে কিছু রয়েছে যেগুলো সরাসরি ব্ল্যাক ম্যাজিকের উপাদান, যার জন্য উলানদের এমন ক্ষতি হচ্ছে। উলান যদি এসবকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু বিষ্ণু জোর করায় উলানকে রাজি হতে হয়। এরপর হান্না বিষ্ণুকে নিয়ে গোল হয়ে বসেন। তারপর একটি বল আকৃতির বস্তুর উপর হান্না কিছু স্পেল করছিলেন। হঠাৎ বলটি নিচে পড়ে যায়। এরপর এটা গড়িয়ে গড়িয়ে বাসায় ঘুরছিল। ঘুরে দেয়ালের নির্দিষ্ট একটি জায়গায় এসে এটি সংকেত দেয় ছবির ওপাশে কিছু একটা রয়েছে। পরে দেয়াল ফুটো করে দেখা গেল কাপড় পাচানো একটি বস্তু। গভীর পর্যবেক্ষণে বোঝা যায় এটি একটি খোদাই করা ধূসর ডিম। এটা কেঁপে কেঁপে নিচে পড়ে এবং তারপর পোকা বেরোচ্ছে। এগুলোকে মেরে পরে ডিমটি সংরক্ষণ করা হয়। এখন এটা দিয়েই ব্ল্যাক ম্যাজিকের সোর্স খুঁজে বের করতে হবে, মানে কে বা কারা এই ধরনের কাজগুলো করছে জানতে হবে। পাশাপাশি আরেকটা ব্যাপার লক্ষণীয়, আস্তুতি এখন প্রচুর ক্ষুধার্ত থাকে। সে দিনে 8 থেকে 10 বার পর্যন্ত খাবার খায়। রাতে উলার নেটে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘাটাঘাটি করছিল। এখান থেকে সে একটা বিষয় জানতে পায়, কোনো মানুষের মন ভেঙে গেলে সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে পারে। এই ব্যাপারটা উলানকে ভাবায়। তাই সে পরের সকালেই এসাকে সাথে নিয়ে রিমান্ডটির কাছে যাচ্ছিল। তিনি এরকম কোনো প্রতিশোধ নিতেই পারেন। এদিকে রেনোর বাসায় হান্না একটি বিশেষ রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি প্রাপ্য সেই ডিমটি দ্বারা এটার সূত্র খুঁজবেন, অর্থাৎ কে দূরে বসে ব্ল্যাক ম্যাজিক করছে তিনি দেখতে চান। তবে এই কাজের জন্য তিনি মানুষ ব্যতীত দ্বিতীয় ওই সত্তাগুলোর সাহায্য নিয়েছিলেন। এখানে রেনো, হান্না এবং কারিন জিন তারা সবাই পাশাপাশি রয়েছেন। ডিমের টুকরোগুলো দিয়ে এবং ওই সত্তাগুলোর দৃষ্টিতে এক শহরে যাওয়া হয়, বানুয়াঙ্গি শহরের একটি প্রত্যন্ত অঞ্চল। কোনো এক বাড়িতে এই মহিলা বসে এসব কাজ করছে। তবে জিনগুলোর প্রবেশ মহিলাটি টের পেয়েছিল, এজন্য দ্রুত তারা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তাদের একজন ডিমের খোসাটি ফেলে গিয়েছিলেন। এতে মহিলাটি পুরো ব্যাপার বুঝে যায় কারা এখানে এসেছিল এবং তাদেরকে কে পাঠাতে পারে। এদিকে উলানরা রিমান্ডির বাসায় এসেছিল। এখানে দেখা যায় রিমা অন্য এক সামান থেকে এক ধরনের চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীতে উলানরা রিমার সাথে সাক্ষাৎ করে। এখানে নানা কথাই জানা যায় আন্টি রিমার অতীতে ক্যান্সার ধরা পড়েছিল। তিনি চিকিৎসা নেয়ার জন্য এই শহরে থেকে যান। আর ওই সময়টাতেই আহমদ বানুয়াঙ্গিতে তার কোম্পানি প্রতিষ্ঠায় চলে গিয়েছিলেন। পরে ওখানে উলানের মার সাথে তার অ্যাফেয়ার হয়েছে। আরেকটা ব্যাপারও রিমা ক্লিয়ার করেন, দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ। ক্যান্সার, কেমোথেরাপি এরকম নানা জটিলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তার সব অর্থ সম্পদ এসবই শেষ হয়ে গিয়েছে। আর এজন্যই মূলত আহমদ তাকে অর্থ দিয়ে সাহায্য করছিলেন, অন্য কোনো কারণে নয়। রিমা বলেন আহমদের ছেড়ে দেয় তিনি অনেক কষ্ট পেয়েছিলেন ঠিকই, কিন্তু আহমদ পরে তাকে সবসময় সাহায্য করেছেন। আর এজন্যই তার উপর রিমার কোনো রাগ নেই। অন্যদিকে রেনোরা উলানদের উদ্দেশ্যে বেরোচ্ছিল। যেহেতু ব্ল্যাক ম্যাজিকের সূত্র পাওয়া গেছে, তো তাকে দমানোর জন্য এখন বানুয়াঙ্গি যেতে হবে, সাথে উলানদেরকেও নিতে হবে। তো রেনোরা বেরোবেই, কিন্তু হঠাৎ হান্না অসুস্থ হয়ে পড়েন। তার রক্তবমি হচ্ছিল। পাশাপাশি রেনোর এই হালতে শুরু হয়েছে। সে তার শরীর নিয়ন্ত্রণ করতে পারছিল না। হাত পা মুখ সব নানা দিক থেকে বেঁকে যাচ্ছে। চারদিক থেকে বিভিন্ন অদৃশ্য চাপ প্রয়োগ হতে দেখা যায়। এভাবে ঘাড় মোটকে খুব আতঙ্কিত অবস্থায় রেনোর মৃত্যু হল। তবে হান্নাকে হত্যা করা সম্ভব হয়নি। তিনি বহু কষ্টে কোনোভাবে বেঁচে যেতে পারেন। এখানে হান্না বলছিলেন তারা আগে যে ডিমের খোসাটা উক্ত জায়গায় ফেলে এসেছিল, এটা দিয়ে আবার রেনোদের পরিচয় বের করে মহিলাটি তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। পরবর্তীতে উলানরা রেনোদের বাসায় যায়। রেনোর মা তার ছেলের মৃত্যুতে পুরোপুরি শক। বাসায় রেনোর লাশ পড়ে আছে, লাশটি অ্যাবনর্মাল। পুলিশ এসেছিল এবং পাশাপাশি হান্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হান্নার অবস্থা ছিল গুরুতর, তিনি কোমায় চলে গিয়েছিলেন। পরে এইসব ব্যাপারগুলো নিয়ে উলানরা আলোচনায় বসেছে। তারা বুঝতে পারছিল না এগুলো করছেটাকে আর তাকে কিভাবে দমানো সম্ভব। তো তারা এগুলোই ভাবছিল, কিন্তু এ সময় দূরে এক লোককে উলানদের বাসার আঙিনায় কিছু করতে দেখা যায়। বৃষ্টিপাত হচ্ছিল, লোকটির গায়ে রেইনকোট, এজন্য উলানরা তাকে দেখতে পারেননি। আবার লোকটি তাদের দেখে দ্রুত পালিয়েও গিয়েছে। পরে উলান বাসায় এসে আরেকটা ব্যাপার লক্ষ্য করে, তার মা অহেতুকভাবে হেসেই চলেছে। স্বামী মারা যাওয়ার এখনো 5 দিন হলো না, কিন্তু আস্তুতির মধ্যে সেই দুঃখের রেশ বিন্দুমাত্র নেই। হতে পারে যে এটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব।
কিন্তু উলানের ব্যাপারগুলো কেমন জানি খাপছাড়া লাগছিল। পরের সকালে বিষ্ণু একটু দেরিতে ঘুম থেকে জেগে ওঠে। এরপর সে মাদক নেয়। তারপর সে দেখে তাদের মালি হারুন বাড়ির চারদিকে পানি ছিটাচ্ছে, আর সাথে সে আস্তুতির নামে কিসব জানি বলছিল। মাঝে মাঝে এরকম বাজে সংকেতও দেয়। এটা দেখা মাত্রই বিষ্ণু তাকে ধরতে বেরিয়ে পড়ে। এদিকে এ সকালে হৃদয় নামক এক লোক আহমদের খোঁজ করতে এসেছেন। উলান জানায় তার বাবার বেঁচে নেই, আর এটা শোনা মাত্রই লোকটি ভীষণ ভয় পেয়ে ওঠে। অন্যদিকে বিষ্ণু হারুনকে পাকড়াও করে সে তাকে সন্দেহপূর্বক মারছিল। হারুন শুধু বারবার ক্ষমা চায়, কিন্তু মাঝে মধ্যে সে এরকম করে ওঠে। তার আকৃতিতে সে বুঝাচ্ছিল তার মধ্যে অন্য কিছুর বসবাস। এসব দেখে বিষ্ণুর আতঙ্ক হয় ঠিকই, কিন্তু সে হারুনকে যেতে দেয় না। সে তাকে পেটাচ্ছিল। এদিকে এই চিৎকারে উলান তার ভাইকে এসে থামায়। হারুনকে প্রচণ্ড পেটানো হয়েছিল। বিষ্ণু বুঝাইছে এই ছেলেটা শয়তান, কিন্তু হারুনকে তখন দেখে স্বাভাবিকই মনে হচ্ছে, আর মার খেয়ে সে একদম নাজেহাল। পাশাপাশি উলান বিষ্ণুকে বিশ্বাস করতে পারছে না, কারণ বিষ্ণু মাদক সেবন করে হারুনকে পেটাচ্ছিল। পরবর্তীতে উলান এসে দেখে উক্ত হৃদয় লোকটি আর সেখানে নেই। এরাতে উলান এই হৃদয়র কথা ইসাকে বললে। উলান বলেছে বাবার মৃত্যুর কথা শুনে উক্ত হৃদয় লোকটি প্রচণ্ড ভয় পেয়ে উঠেছিল। ইসা তখন আবার উলানকে একটি ব্যাংক রিপোর্ট দেখায়। গত ২০ বছর থেকে হৃদয় নামক এক লোককে এসার বাবা অর্থাৎ বন্ধন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাচ্ছেন। একজন লোককে এত বছর ধরে টাকা পাঠানো হয়, অথচ লোকটাকে এসারা চিনেই না। হতে পারে যে সে কোনো একটা বিষয়ে ব্ল্যাকমেল করে এসব টাকা হাতিয়ে নিচ্ছে। তো কি এই টাকা নেয়ার কারণ, এটা জানার জন্য উলানদের এখন উচিত এই হৃদয়ের সাথে দেখা করা। আরেকটা বিষয়, এই হৃদয় লোকটার ছবিও উক্ত ভিডিও ফুটেজে ছিল, অর্থাৎ এখানে অতীতের সাথে কোনো একটা সম্পর্ক তো আছেই। অন্যদিকে এই মেয়েটি হচ্ছে আতিক, হৃদয়ের একমাত্র সন্তান। হৃদয় যদি একজন গুন্ডা টাইপের লোক ছিলেন, কিন্তু তার মেয়ে যথেষ্ট ধার্মিক এবং হৃদয় তার মেয়েকে সঠিকভাবেই বড় করছে। গত ২ সপ্তাহ থেকে এই হৃদয়কে অসুস্থ হতে দেখা যায়। রাতে এসা হৃদয়ের বাসায় এসেছিল। সে এসে তার বাবার পরিচয় দেয়। এরপর সে জিজ্ঞেস করছে তাকে তার বাবা টাকা পাঠাতো কেন, আর তার বাবার মৃত্যু নিয়ে সে কি কিছু বলতে পারবে। এসব শুনে হৃদয় আরও ভয় পায় এবং সে দূর দূর করে এসাকে তাড়িয়ে দিচ্ছিল। ৪ দিন পর হারুন উলানের সাথে দেখা করতে এসেছিল। সে আর এই বাসায় কাজ করবে না। যাওয়ার আগে সে কিছু ফুলের তোড়া দিয়ে যায়। সে এগুলো আস্তুতির জন্য এনেছিল। এরপর হারুন চলে যায়। কিন্তু হারুন যাওয়ার পরও বিষ্ণু তাকে ঘরের বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছিল। এক এক জায়গায় হারুনকে এক একভাবে উপস্থিত হতে দেখা যায়। তবে উলান বিষ্ণুকে বোঝায় এগুলো তার মনের ভুল। তাকে পেটানোর পর থেকে হারুন এখানে আর কাজ করেন না। এ রাতেরই শেষ ভাগে আস্তুতি ঘুমাচ্ছে। হঠাৎ তার মনে হয় তার গলায় কিছু একটা জমাট বেঁধে আছে। সে নেমে বাথরুমে যায়। কাশি দিলে রক্তযুক্ত কফ বেরোচ্ছে, আর সেগুলো থেকে পোকাও বেরোচ্ছিল। এরপর মাথা চুলকাতে শুরু করে। কান, মাথা, মুখ সবকিছুতেই অস্বস্তি। এক পর্যায়ে আস্তুতির অবস্থা বেসামাল হয়ে পড়েছিল। আস্তুতি হঠাৎ তার হাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। এরপর হাত দিয়ে একটি কাঁচি উঠানো হয়। এরপর এটা আস্তুতিকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কান ভেদ করে মস্তিষ্ক পর্যন্ত ক্ষত করা হচ্ছিল। পাশাপাশি উলান ঘুমিয়ে আছে। তবে তার টের পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। পরে তার কাঁধেই মাথা রেখে আস্তুতি মারা গিয়েছিল। এই মৃত্যুতেও বরাবরের মতো উলানরা শক। ব্ল্যাক ম্যাজিক যেন এক এক করে তাদেরকে গ্রাস করে যাচ্ছে। অন্যদিকে হারুন এসে হৃদয়দের সাথে দেখা করে। জানা গেল যে হারুন এই হৃদয়দেরই প্রতিবেশী। সে কোনো একটা বিষয় নিয়ে খুবই খুশি ছিল। তবে তার বাসায় ঢোকার সময় তাকে প্রচণ্ড রাগ এবং প্রতিশোধের নেশায় তাকে হিংস্র দেখা যাচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যায় যে এই হারুন কালপিটদেরই একজন। এরপর এখান থেকে ১৯৯৮ সালের বান্নুয়াঙ্গিতে ফিরে যাওয়া হয়। দেখা যায় ৩ জন মুখোশ পরিহিত লোক অন্য একজন লোককে বেধড়ক পেটাচ্ছে। এরপর লোকটিকে ট্রাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উক্ত লোকটির লাশ পাওয়া গিয়েছিল এক পুকুরে। আর এই ঘটনা থেকেই মূলত লোকজনদের মুখে মুখে নানা গুঞ্জন ছড়িয়ে যায়। এদিকে এক বাড়িতে হারুন তার বড় ভাইয়ের সাথে খাবার খাচ্ছে। অতীতের এ সময়টাতে অর্থাৎ ১৯৯৮ সালে হারুন একজন মাদ্রাসার ছাত্র ছিল। তো এখানে তার বড় ভাই বলছে পুকুরে যে লোকটি লাশ পাওয়া গেল সে একজন জাদুকর। সে নানা ব্ল্যাক ম্যাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল, বিধায় তাকে ওই নিনজা দল হত্যা করেছে। শহরে যে দল এই হত্যাগুলো চালাচ্ছিল তাদের পোশাক আশাক এবং চালচলনের জন্য তাদেরকে নিনজা নাম দেয়া হয় এ সময়। হারুনের বড় ভাই একজন নিম্নবিত্ত আয়ের মানুষ ছিলেন। তার এই সামান্য উপার্জনই তার স্ত্রী এবং 2 সন্তানকে ভরণ পোষণ করতে হয়। হারুনের বড় ভাই হারুন থেকে একটি ক্যামেরা চেয়েছিল, তো হারুন এটি দিতেই এখানে এসেছে। বর্তমান সময়ে আসা যাক। বর্তমান সময়ে হারুন প্রতিবেশী হৃদয়ের বাসায় খাবার খাচ্ছিল।
খাওয়া শেষে হাত ধোয়ার সময় হারুন কায়দা করে হৃদর গলা চেইন চুরি করে নেয়। এরপর হারুন তার বাড়িতে আসে। পুতুলের আকৃতি এই বস্তুতে হারুন হৃদর ছবি এঁটে দিয়েছিল। এরপর তাতে চেইন পেঁচিয়ে দিয়ে সে স্পেল করতে থাকে। ব্ল্যাক ম্যাজিকের ধাপ অনুসরণ করা হচ্ছিল। অন্যদিকে উলানের মা আস্তুতির দাফন কাজ শেষ হয়। একে একে বাবা মাকে হারিয়ে উলান এবং বিষ্ণু খুবই ভেঙে পড়েছিল। তবে বিষ্ণু লক্ষ্য করে তার মার রুমে যে ফুলগুলো রয়েছে এগুলো কেন জানি শুকিয়ে গিয়েছিল। তার মার মৃত্যুর পরপরই ফুলগুলো শুকিয়ে যায়। আর এই ফুলগুলো এখানে রাখার কাজ করত হারুন। তো রাগে বিষ্ণু ফুলদানি ফেলে দেয়। পরে সে দেখে ফুলগুলো থেকে পোকা বেরোচ্ছে এবং একটি ফুলের মধ্যে এই জিনিসটি পাওয়া যায়। একটি রক্তযুক্ত থলে এবং তা চুল দিয়ে পেঁচানো ছিল। এটা দেখে বিষ্ণু প্রচণ্ড রেগে ওঠে। এরপর সে রেজিস্টার থেকে হারুনের ঠিকানা নেয়। আর তারপর সে হারুনকে ধরার জন্য বেরিয়ে পড়েছিল। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে হৃদ তার বাসায় ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দ অনুসরণ করে সে বুঝতে পারে এই শব্দ কিভাবে উৎপন্ন হচ্ছে। তখনই তার কাশি শুরু হয়। কাশি হতে হতে সে নেতিয়ে পড়েছিল। এরপর তার মুখ থেকে একটি বড় আকারের শুয়োপোকা বেরিয়ে আসে। হৃদ শুধু বলছিল তাকে কোনো ডক্টর বা কোনো চিকিৎসাই এখন তাকে সুস্থ করতে পারবে না। তাকে বাঁচতে হলে এখন বানুয়াঙ্গি যেতে হবে। কথাটা শুনে আতিক ভয় পেয়ে ওঠে। সে হৃদর সাথে যেতে চায়, কিন্তু হৃদ একা যাবে। এরপর হৃদ তার এক অতীতের সাথীকে কল দেয়। সাথীটিকে সে জানায় তাকেও এখন অ্যাটাক করা হচ্ছে। এদিকে এই সাথীটিকেও দেখা যায় সেও এক রকমের অসুস্থ, মানে তাদের সবার উপরই ব্ল্যাক ম্যাজিকের অ্যাটাক করা হচ্ছে। হৃদ ওখানে বলে সে দ্রুত এখন বানুয়াঙ্গি আসতে চায়। এরপর তারা দুইজন মিলে ব্ল্যাক ম্যাজিকের উৎস খুঁজে বের করবে আর তারপর তাকে হত্যা করবে। ওপাশে থাকা সাথীটিও এই কাজে রাজি হয়। এদিকে উলান এবং এসা তারা গত কিছুদিন থেকে এই ঘটনাগুলোতে বেশ সময় দিচ্ছিল। আর এভাবে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এসে গেছে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং কিছু ইন্টিমেসি মুহূর্তও তৈরি হচ্ছিল। এই দৃশ্যগুলো একটু মনে রাখুন। ভিডিওর একদম শেষে এই দৃশ্যগুলো আবার মনে করা হবে। এদিকে বিষ্ণু হারুনের ঠিকানায় চলে এসেছিল। এরপর সে বাড়ির আড়ালে গিয়ে দেখতে পায় হারুন কোনো ধরনের রিচুয়াল নিয়ে ব্যস্ত। বিষ্ণু ব্যাপারটা খুব মনোযোগ সহকারে দেখে, পাশাপাশি সে ভিডিও করেও রাখছিল। পরবর্তীতে এই ভিডিওটি উলানকে পাঠিয়ে দেয়া হয়। এটি দেখে এখন উলান না শিওর হয়েছে হারুনই তাহলে সেই কালপ্রিট। এখানে একটা ব্যাপার, হারুন কিন্তু প্রধান কালপ্রিট নয়। রেনোরা তাদের রিচুয়ালে একজন মহিলাকে দেখতে পেয়েছিল, সেই হচ্ছে প্রধান কালপ্রিট, ব্ল্যাক ম্যাজিকের রানী। অন্যদিকে হৃদ বানুয়াঙ্গির উদ্দেশ্যে বেরিয়েছিল। তার মেয়ে তাকে এগিয়ে দিচ্ছে। হঠাৎ হৃদুর গলায় ব্যথা শুরু হয়। মনে হচ্ছিল তার গলায় কেউ ফাঁস দিচ্ছে। পাশাপাশি দেখা যায় হারুন উক্ত প্রতিমায় ব্ল্যাক ম্যাজিক করছিল। হৃদর গলার চেনটি পেঁচিয়ে স্পেল করা হচ্ছে। হারুন যতই চেইন টেনে ধরে, অন্যদিকে হৃদ ততই ব্যথা অনুভব করছিল। সে শ্বাস নিতে পারছিল না। উত্তেজিত অবস্থায় সে আতিককে আহত করে ফেললে। এরপর হৃদ তার জান হারাবেই ঠিক এ সময় বিষ্ণু হারুনের কাছে যায়। তারপর রিচুয়াল পণ্ড করে দেয়া হয়েছিল। পরে হারুন এবং বিষ্ণুর মধ্যে ব্যাপক লড়াই চলে। দুজনই আহত হয়েছিল। প্রথমে বিষ্ণু হারুনকে কুপঘাত করে, পরে হারুন বিষ্ণুকে কুপঘাত করে। হারুন বিষ্ণুকে মেরে ফেলবে এমন অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু এলাকাবাসীর জন্য বিষ্ণু বেঁচে যেতে পেরেছে। তবে এতে আবার হারুন পালিয়ে যায়। পরবর্তীতে উলান্ডা উক্ত ঠিকানায় এসে দেখে বিষ্ণুর এই অবস্থা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে 1998 সালের বানুয়াঙ্গিতে চলে আসে। এলাকার 3 জন লোক হারুনকে সান্ত্বনা দিচ্ছিল। তারা হারুনকে শক্ত হতে বলে। এরপর একটি ট্রাকে হারুনের বড় ভাইয়ের লাশ আনা হয়। হারুনের ভাইকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সবাই বলে এটা সেই নিনজা দলেরই কাজ। হয়তো তারা তার ভাইকে জাদুকর মনে করে নেয়, তাই তাকে হত্যা করে একটি পুকুরে ফেলে দিয়ে গেছে। বড় ভাইয়ের মৃত্যুতে হারুন প্রচণ্ড কষ্ট পেয়েছিল। তার মধ্যে আবার পরিচিত মানুষগুলোই এখন হারুনের বড় ভাইকে জাদুকর বলে সন্দেহ করছে। এত অনাকাঙ্ক্ষিত মৃত্যু, তার মধ্যে মানুষের কথা। এতে হারুনের ধর্মে আর বিশ্বাস থাকেন না। সে এক প্রকার নাস্তিক হয়ে গিয়েছিল। সে শুধু বারবার বলছিল সে এর কঠিন প্রতিশোধ নেবে। এরপর বর্তমান সময় আসা যাক। বর্তমান সময় উলান্ডা হারুনের বাড়িতে এসেছিল। সেখানে তারা ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামাদিগুলোকে দেখতে পায়। সেখানে উলানের পরিবার, এসার পরিবার এবং হৃদর ছবি রয়েছে। হৃদর ছবি দেখার পর তারা দ্রুত হৃদর সাথে দেখা করতে যায়। এদিকে আতিক তো আঘাত পেয়েছিল, তো হৃদ তাকে একটি হাসপাতালে নিয়ে এসেছে। পরে উলান্ডা এখানে আসে এবং হারুনের বাসার ভিডিও ফুটেজটি এখানে দেখানো হয়। সাথে হৃদর চেনটিও দেখানো হয়েছিল। এতে হৃদ বুঝতে পারে যে এতদিন থেকে তার প্রতিবেশী হারুনই ছিল কালপ্রিট। এরপর আবার 1998 সালের বানুয়াঙ্গিতে আসা হয়। বন্ধন একটি কাজের জন্য 3 জন গুন্ডা মতো লোকের সাথে দেখা করতে এসেছেন।
এদেরই একজন ছিল ঋতু। এখানে বন্দন তাদের বলেন হারুনের বড় ভাইকে একটি বিশেষ কারণে শায়েস্তা করা দরকার। এতে যত টাকা দরকার হবে বন্দনরা দিচ্ছে। তবে এই গুন্ডাগুলো যেন সেই নিনজা দল সেজে উক্ত ভাইকে পেটাতে চায়। এতে করে এলাকার কেউ দেখলে মনে করবে তারা সেই নিনজা, তখন ভয়ে কেউ পুলিশে রিপোর্ট করবেন না। এই কাজে হৃদু খুব একটা রাজি ছিল না, কিন্তু টাকার লোভ তাকে পেয়ে বসেছিল। পরে সে কাজে রাজি হয়। বর্তমান সময়ে আসা যাক। রাতে হৃদু হারুনের বাসায় এসেছিল। সে নিজ চোখে ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলোকে পরিলক্ষিত করে। এরপর সে হারুনের জন্য অপেক্ষা করছিল। মধ্যরাতে হারুন তার বাসা ফিরছে। সে মূলত তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এসেছিল, কিন্তু ভিতরে আসতেই হৃদু তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে হারুনকে ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি হৃদু হারুনকে জিজ্ঞেস করছিল কে এমন আছে যে হারুনকে এসব কাজ করতে বলেছে। দূরে বসে কে হারুনকে নির্দেশনা দেয় এর মূলে রয়েছে কে, কিন্তু হারুন কিছুতেই মুখ খুলছিল না। এক পর্যায়ে হৃদু কান এগিয়ে দিলে হারুন হৃদুর কান কামড় দিয়ে ছিঁড়ে নেয়। এরপরই কান নিয়ে সে দ্রুত হৃদুর বাসাতেই যায়। এখানে আতিক জানত না যে কালপিট হচ্ছে এই হারুন। সে হারুনকে সাহায্য করছিল, কিন্তু পরবর্তীতে হৃদু এখানে আসে এবং আবার সে হারুনকে মারধর করছিল। এবং একটা পর্যায়ে তীব্র ক্রোধে হৃদু হারুনকে মেরে দেয়। হারুন মরে যাবে এমন অবস্থা, তবে তার আগে সে মুখ থেকে হৃদুর কানটা বের করে। এরপর এটাতে স্পেল করে সে অ্যাকুরিয়ামে ফেলে দিয়েছিল। এতে মাছগুলো যখন কানটি খায় তখন হৃদুর মরণ যন্ত্রণা হচ্ছিল। এভাবে অনেক কষ্ট নিয়ে হৃদু মারা যায় এবং পাশাপাশি হারুনও মারা গিয়েছে। এই সব কিছু আতিক সামনে থেকে দেখছিল, কিন্তু আর্তনাদ করা ছাড়া তার আর করার কিছু ছিল না। বেশ কিছু মৃত্যু হলো, তবে এখনও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মূল হোতাকে দেখা হয়নি। সেই দূর থেকে সব কলকাঠি নাড়াচ্ছে। এদিকে হাসপাতালে হান্না কোমা থেকে জেগে উঠেছিল। সে উঠেই বলছে বাকিদের তার দরকার, তাকে বাকিদেরকে রক্ষা করতে হবে। দুই পরিবার মিলে এখন আর মাত্র বেঁচে আছে 3 জন, বিষ্ণু, এসা এবং উলান। তবে বর্তমানে বিষ্ণুর উপরে টার্গেট করা হচ্ছিল। আর এই বিগত ঘটনাগুলোর মধ্য দিয়ে এসা এবং উলানদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতেও দেখা যায়, একবার নয় একাধিকবার। এরপরে রাতে একটা শব্দে উলানের ঘুম ভেঙে গিয়েছিল। সে দেখে এসা কোথাও এগিয়ে চলেছে। এসার পিছনে সে অপ্রাকৃতিক কিছু ঘটনার শিকার হয়। এক পর্যায়ে সে একজন নারীর অবয়বকেও দেখতে পেরেছিল। এই মহিলাটিই ছিল ব্ল্যাক ম্যাজিকের প্রধান হোতা। সামনে তার সম্পর্কে জানা যাবে। এসব দেখে উলানের ঘুম ভেঙে যায়, মানে এগুলো স্বপ্ন ছিল। কিন্তু তখনই বিষ্ণুর চিৎকার শোনা যায়। গিয়ে দেখা গেল বিষ্ণুর এই অবস্থা। তার পিঠে কিছু পোকা চলাচল করছে, তার রক্তবমি হচ্ছিল। এখানে উলানরা বুঝে উঠতে পারছিল না তারা এখন কি করবে। পাশাপাশি এ সময় হান্না উলানদের বাসায় এসেছিলেন, আর তিনি আসামাত্রই বিষ্ণুর চিৎকার শুনতে পান। এরপর দ্রুত বিষ্ণুর কাছে আসা হলো। হান্না একটি ছুরি দিয়ে বিষ্ণুর পিঠের উক্ত জায়গাটি কেটে দেয়। তখন বেশ কিছু শুয়োপোকা সেখান থেকে বেরিয়ে আসে। কাটা অংশ থেকে একই রকমের একটি থলে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের উপাদানও পাওয়া গেল। যাই হোক, এটি বের করার পর বিষ্ণু কিছুটা স্বস্তি পায়। পরবর্তীতে হান্না বলেন বিষ্ণুর অবস্থা খুবই আশঙ্কাজনক। যে তার উপর এগুলো করছে সে খুবই অ্যাডভান্স ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী। যতক্ষণ না সে তার উদ্দেশ্য হাসিল করতে পারবে তার আগে সে থামবে না। এখন এসব থেকে বাঁচার একমাত্র উপায় তাকে খুঁজে বের করা, তারপর তাকে দমাতে হবে। হান্না বলেন ব্ল্যাক ম্যাজিকের উৎস বান্নুয়াঙ্গিতে, তাই খুব দ্রুত বান্নুয়াঙ্গি যাওয়া দরকার। সেখানে যেয়ে একটি অ্যামুলেট খুঁজে বের করতে হবে। মূলত এটি একটি তাবিজ জাতীয় বস্তু। এটাকে ঘিরেই ব্ল্যাক ম্যাজিকের শিকড় তৈরি করা হয়েছে। এই বস্তুটা নষ্ট করতে পারলেই সকল কাজ থামানো সম্ভব। পরের সকালে উলান, এসা, বিষ্ণু, হান্না সবাই বান্নুয়াঙ্গির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিকাল হতে হতে তারা একটি লোকের বাসায় এসে উপস্থিত হয়। এই লোকটি ছিল হৃদুর সেই অতীতের ঘনিষ্ঠ বন্ধু। হৃদু তার মৃত্যুর আগে এই সাথীটির সাথেই ব্ল্যাক ম্যাজিক, পাপ, অপরাধ এসব নিয়ে কথা বলেছে। এই লোকটির বাসার পরিবেশ কেমন জানি অদ্ভুত। উঠানে এই জাতীয় জিনিসগুলো ফেলে রাখা হয়েছে, আর বাড়ির দরজা জানালা সবকিছুতেই বিভিন্ন ভাষায় কিছু কথা লেখা ছিল। নানা সংকেতও আঁকিয়ে দেয়া হয়েছে। অনেক ডাকাটিকির পর ভেতরে থাকা লোকটি সাড়া দেয়। হৃদুর এই সাথীটির নাম গ্যাগোট। এরপর উলানরা তাদের পরিচয় দেয়, বলে তারা বন্দন এবং আহম্মদের সন্তান। হৃদুর মৃত্যুর খবরটাও এখানে জানানো হলো। এরপর এসারা বলছে তাদের পুরো পরিবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। কেউই বাঁচতে পারছে না। বর্তমানে বিষ্ণু প্রচণ্ড অসুস্থ। আর তারা এও জানতে পেরেছে যে ব্ল্যাক ম্যাজিক এই বান্নুয়াঙ্গি থেকেই করা হয়। কিন্তু এসা বলে তারা এটা বুঝতে পারছে না তাদের মতো পরিবারের উপর কেন ব্ল্যাক ম্যাজিক করা হবে, তাদেরকেই কেন ভিকটিম বানানো হলো। এটা শুনে গ্যাগোট অট্টহাসি দেয় আর বলে ভিকটিম তো তারা নয়, আসল ভিকটিম হয়েছিল অন্য কেউ। এরপর গ্যাগোট অতীতের সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়।
আর এখানেই বেরিয়ে আসে এই পুরো গল্পের প্রধান রহস্য। কর্মচারী হারুনের বড় ভাইয়ের নাম ছিল হাসান, আর এই হাসানই ছিলেন আহম্মদের কোম্পানির সেই এক বিশ্বস্ত কর্মচারী। একমাত্র সেই জানত যে আহম্মদের সাথে আস্তুতির অ্যাফেয়ার চলছে। সেটা প্রথমে গোপনই রেখেছিল, কিন্তু তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। তার মধ্যে আবার তার মেয়ে অসুস্থ হয় এবং চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। তো এই কারণে সে আহম্মদকে ব্ল্যাকমেইল করে। সে আহম্মদ এবং আস্তুতির কিছু আপত্তিকর ছবি তুলে রেখেছিল। এগুলো গোপন রাখার জন্য হাসান মোটা অঙ্কের টাকা দাবি করে, নয়তো এই ছবিগুলো সে আহম্মদের তৎকালীন স্ত্রী রিমাকে দিয়ে দিবে। এমত অবস্থায় আহম্মদ বেকায়দায় পড়ে যায়, কারণ ওই মুহূর্তে যদি রিমার সাথে তার ডিভোর্স হয় তাহলে রিমার এক ঘনিষ্ঠ বন্ধু আহম্মদের কোম্পানিতে ইনভেস্ট করবেন না। এতে কোম্পানির বড় ধরনের ক্ষতি হবে। আর এই ব্যাপারটাকেই পুঁজি করে হাসান আহম্মদকে ব্ল্যাকমেইল করেছিল। পরবর্তীতে আহম্মদ এই বিষয়ে বন্ধনকে জানায়। তখন এক পর্যায়ে বন্ধন বুদ্ধি দিয়েছিল যে হাসানকে বড়সড় ভয় দেখানো হোক। তাকে এই এলাকাটা ছাড়া করা হলে তখন আর কোনো সমস্যা থাকবেন না। আর এই কাজটা করার জন্যই বন্ধন কিছু গুন্ডাদের ভাড়া করে। তখন নির্দোষদের ভাড়া করা হয় এবং তাদেরকে উক্ত সময়ে নিন্দা শাস্তি বলা হয়েছিল। তাহলে ব্যাপারটা কেউ সন্দেহ করতে পারবে না এবং আড়ালে থেকে কাজটা খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। এরপর একদিন রাতে হৃদয় এবং তার দুই সাথী হাসানকে হুমকি দিতে গিয়েছিল। হাসানকে বেশ মারধর করা হয়। তার স্ত্রী দুই সন্তান এদেরকেও বেঁধে রাখা হয়েছিল। হাসান বারবার বলছিল সে কোনো জাদুকর নয়, সে কোনো ব্ল্যাক ম্যাজিক পারেন না। মানে এখানে হৃদয়রা তো নিন্দা সেজেছিল, তাই হাসান তাদেরকে এসব জানাচ্ছে। এভাবে চলতে চলতে এক পর্যায়ে সাথী গ্যাগট একটু বেশি করে ফেললে। সে ভয় দেখাতে গিয়ে হাসানের মেয়েকে সাথে নিয়েছিল। এতে হাসান গ্যাগটের উপর চড়াও হয়। তো এই ধস্তাধস্তিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর বাড়ির কাছে হাসান ধাক্কা পেয়ে গলা কেটে যায়। মানে থ্রেড দিতে এসে এখানে হাসানের মৃত্যু হয়ে গেল। এটা কিন্তু গ্যাগটরা চায়নি, তবে বেশি বেশি করতে গিয়ে হয়ে গেছে। তো তারা যেহেতু তখন বেকায়দায় পড়ে যায়, ফলে হাসানকে আরও ভালোভাবে হত্যা করা হয়। এরপর তার স্ত্রীকেও একাধিকবার কুপঘাত করা হয়েছিল। মানে তাদেরকে মেরে ফেলেই এই ঘটনা পুরো ধামাচাপা দেয়া হবে। পরবর্তীতে হাসানের লাশ কেটে দুই ভাগ করা হয়, মাথা এবং শরীর পৃথক করা হয়েছিল। এরপর লাশ বস্তায় ভরে ব্রিজে ফেলে রাখা হয়। তথাকথিত নিনজারা তখন এভাবেই তাদের হত্যাগুলো করত। তো এই একই পদ্ধতি গ্যাগটরাও অনুসরণ করেছে। কিন্তু তখনও হাসানের স্ত্রী মরেননি, তাই তাকে আবারও কুপঘাত করা হয়। এরপর একদম সোজাসুজি তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আর হাসানের লাশ তো ব্রিজে ফেলে রাখা হয়, যেটা এলাকাবাসীরা পরবর্তীতে খুঁজে পেয়েছে। আর এই লাশটি পরে হাসানের ছোট ভাই হারুনের নিকট হস্তান্তর করা হয়। বলা হচ্ছিল যে হাসানকে জাদুকর সন্দেহে নিনজারা হত্যা করেছে, কিন্তু বাস্তবতা এমন ছিল না। তাকে আহম্মদের পাঠানো গুন্ডারাই অর্থাৎ গ্যাগটরা হত্যা করেছে। পরবর্তীতে এই সত্যটা হারুন জানতে পারে, আর তারপরই ধীরে ধীরে ব্ল্যাক ম্যাজিকের চাল চালানো হয়। মানে সে উলানদের বাসায় আসে, এরপর ওইসব কাণ্ড ঘটায়। গ্যাগট বলে উক্ত ঘটনার পর তারা তিন বন্ধু আলাদা আলাদা পথে চলে গিয়েছিল। তারা এর এসব কাজে লিপ্ত থাকেনি। কিন্তু ঘটনার কিছুদিন পর তাদের এক সাথীর খুন হয়। বাকি দুইজনের তেমন কিছু হয়নি। পরে এভাবেই কাটে প্রায় 20 বছর। এরপর থেকে ঠিক 1 মাস আগে হঠাৎ গ্যাগট ব্ল্যাক ম্যাজিকের সম্মুখীন হয়। সে বুঝতে পারছিল যে এটা সে তাদের পাপের ফল হিসেবে পাচ্ছে। পরে সে বেশ কিছু সামানকে ডেকে আনে। নানা চিকিৎসা নেওয়া হয়, কিন্তু কিছুতেই গ্যাগট সুস্থ হতে পারছিল না। পরবর্তীতে গ্যাগট তার স্ত্রী সন্তানকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এরপর সে তার এই বাড়িটিকে বন্ধ করে দিয়েছিল। সে বিশেষ কিছু লেখা চিহ্ন অর্থাৎ স্পেল দিয়ে তার বাড়ির সুরক্ষা তৈরি করে। এতে ব্ল্যাক ম্যাজিক বেশি প্রভাব খাটাতে পারছিল না, আর এভাবেই সে এখন পর্যন্ত বেঁচে আছে। এই ঘটনাগুলো শুনে উলানরা তাজ্জব হয়ে গিয়েছিল। তারা পুরো ব্যাপারটা হজম করতেই পারছিল না। তবে গ্যাগট বলে এটাই সত্য। এখন যদি তারা এসব থেকে রেহাই পেতে চায়, বিষ্ণুকে বাঁচাতে চায়, তাহলে সেই মূল হোতা ব্ল্যাক ম্যাজিককারীকে হত্যা করতে হবে। এর জন্য গ্যাগট কাল সকালে উক্ত ব্যক্তিকে খোঁজার জন্য বেরোতে চায়। এখন যেতে চাচ্ছে না, কারণ সন্ধ্যার পর বাইরে থাকা গ্যাগটের জন্য খুবই মারাত্মক হতে পারে। এ সময় কালো জাদুর প্রভাব থাকে সর্বোচ্চ। এদিকে রাতে হারনা বিষ্ণুকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। যতটা সম্ভব তাকে সুস্থ রাখা দরকার। তবে সময় যত পেরোবে বিষ্ণুর বেঁচে থাকার আস্থাও তত কমে যাবে। এরাতে আবারও উলান এবং এসার মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এত কঠিন একটা সময় যাচ্ছে, কিন্তু তারপরও তারা এসব করতে পারছে। পাশাপাশি এরাতেই গ্যাগট শুনতে পায় তার বাড়ির দরজায় তার মেয়ে ডাক দিচ্ছে। মেয়ের এরকম মায়াবী ডাকে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। দরজা খুলে দেখে দূরে তার মেয়ে দাঁড়িয়ে আছে, আরও দূরে তার স্ত্রীও দাঁড়িয়ে আছে। গ্যাগট বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে দূরে এসে সে বুঝতে পারল যে এগুলো তার বউ বাচ্চার নয়। তখন সে দ্রুত তার ঘরে ফিরতে ধরে, আর তখনই তার পেটে ছুরি চালানো হয়। তার বাসায় আগে থেকে এক মহিলা ঢুকেছিলেন। ঘন কালো ছায় হিংস্র চাহনিতে এই যে মহিলাটি দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন এত সব ব্ল্যাক ম্যাজিকের মূল হোতা, ব্ল্যাক ম্যাজিকের রানী।
কিছু সময় পরই তাকে পুরোপুরিভাবে দেখা যাবে। পরের সকালে উলানরা গ্যাগটের বাসায় এসেছিল, তবে তারা ভিতরে ঢুকে দেখে গ্যাগট মরে আছে। তার মাথা শরীর থেকে কেটে ফেলা হয়েছিল। এবার শেষবারের মতো 1998 সালের বান্নুয়াঙ্গি থেকে ঘুরে আসা যাক। তো অতীতের ওই রাতে গ্যাগট এবং হৃদরা হাসানকে হত্যা করে, পাশাপাশি তার স্ত্রীর দেহ ব্রিজের নিচে ফেলে দিয়েছিল। দেখা যায় পাথরের এক চূড়ায় এই মহিলা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। তার নাম মুক্তি। জীর্ণ শরীর নিয়ে মুক্তি কোনোভাবে উঠে দাঁড়ান। এরপর খুঁড়ে খুঁড়ে তিনি বাসা যাচ্ছিলেন। বাসায় এসে তার মনে পড়ল যে কেউ তো বেঁচে নেই। তার স্বামীকে তো মেরে ফেলেছিলই, তার বাচ্চাদেরকে হয়তো খুব কষ্ট দিয়ে মেরেছে। এরপর প্রতিবেশী এক বৃদ্ধা এই মুক্তিকে আশ্রয় দেন, মুক্তির সেবা করেন। এ সময় সেখানে হাসানের ছোট ভাই হারুনও এসেছিল। পরে হারুন এবং তার ভাবি মিলে এক কঠিন প্রতিশোধের নেশায় জ্বলে ওঠে। পরবর্তীতে উক্ত 3 সাথীদের একজনকে পাকড়াও করা হয়। তাকে টর্চার করা হচ্ছিল, কিন্তু সে বাকিদের ঠিকানা বলে না। তখন মুক্তি ও হারুন তাকে হিংস্রভাবে হত্যা করে। তবে এই ঘটনায় পুলিশ তাদের ধরে ফেলেছিল। এরপর তাদের দুইজনেরই 15 বছরের জেল হয়। কিন্তু এই 15 বছরের জেল মুক্তিদের শান্ত করতে পারেননি। 15 বছর ধরে সে তার ক্রোধ চেপে রেখেছিল। পরে মুক্তি এসে উক্ত প্রতিবেশী বৃদ্ধার সাথে দেখা করে। এই বৃদ্ধা টুকটাক ব্ল্যাক ম্যাজিক জানতেন। মুক্তি তার কাছে সাহায্য চায় যে তাকে এগুলো শেখানো হোক। সে এক এক করে তার স্বামী হত্যাকারীদের প্রতিশোধ নিতে চায়। এরপর 5 বছর ধরে মুক্তি এসব ব্ল্যাক ম্যাজিক বিদ্যায় পারদর্শী হয়। এই কাজে শক্তিশালী হতে সে যে কী পরিমাণ বাজে কাজ করেছে এবং তাতে হিংস্র হয়েছে তা বলার বাইরে। সে একবার এক অনাথ কিশোরী মেয়ের উপর এই কালো জাদু চর্চা করে। তার শরীরকে সে ব্ল্যাক ম্যাজিকের হোস্ট বানিয়েছিল। মানে কিভাবে কি করলে শরীরের কি কি ক্ষতি হতে পারে এটা দেখার জন্য মহড়া করা হয়। এতে কিশোরীটি প্রচণ্ড যন্ত্রণায় মারা গিয়েছিল। এরপর থেকে মুক্তি নামমাত্র শুধু মানুষ থাকে, তার মধ্যে কোনো প্রকার মায়া দয়া থাকেন না, থাকে শুধু প্রতিশোধের আগুন এবং অন্ধকার সত্তা। এরপর হারুনকে চাকর হিসেবে উলানদের বাসায় পাঠানো হয়। সে যে ব্ল্যাক ম্যাজিকের উপাদানগুলো স্থাপন করেছে, মাঝে মাঝে যে ফুলগুলো উপহার হিসেবে পাঠানো হতো, এগুলো আসলে মুক্তি পাঠিয়েছিল। এবং তাতে কি থাকতে পারে তা সিরিজের বিভিন্ন মুহূর্তে দেখা গেছে। ঠিক একইভাবে বন্দনার বাসাতেও যে প্রাণী দেখা গেছে, এটাও কায়দা করে তার বাসায় পৌঁছানো হয়েছিল। তবে সিরিজের সবথেকে আতঙ্কিত বিষয়, এখানে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, এটার যে অ্যামুলেট বা তাবিজ, সিরিজে আর কি এভাবে বলা হয়, এই অ্যামুলেট ছিল একটি মাথার খুলি এবং খুলিটা হচ্ছে হাসানের। মুক্তিরা কবর থেকে হাসানের খুলি বের করে। এরপর রক্ত উৎসর্গের মাধ্যমে এটাকে বিশেষ ব্ল্যাক ম্যাজিকের অ্যামুলেট বানানো হয়। এতে করে যারা পাপী, মানে মুক্তির জীবন নষ্ট করে যারা পাপী, তাদের রক্ত থেকে রক্তে ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়ে। বিষয়টাকে এখানে এমনভাবে সেট আপ করা হয়েছিল, যদি কখনো মুক্তি মারা যায় এবং এই অ্যামুলেট যদি তখন অক্ষত থাকে, তবে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কিন্তু তারপরও বজায় থাকবে। এর জন্যই মূলত এই সিরিজের নাম দেওয়া হয়েছে তেলুদারা, একে ব্লাড কার্স। তো এই অ্যামুলেট তৈরির পর মুক্তি আহমদের সবথেকে বিশ্বস্ত কর্মচারী আসেফের সাথে দেখা করে। আসেফ ঘর সংসারহীন একজন পুরুষ ছিলেন। মুক্তি তাকে তখন এমন সব কিছু দেয় যেটা আসেফের জন্য ছিল অনেক সাধনার বস্তু। আসেফের চাহিদা মেটানো হয়। এর পরিপ্রেক্ষিতে মুক্তি আসেফের উপরেও ব্ল্যাক ম্যাজিক করেছিল। আসেফকে নিয়ন্ত্রণে নিয়ে সে তার দ্বারা হারুনকে উলানদের বাসায় পাঠায়। আসেফ সবই জানত উলানদের বাসায় কি কি হচ্ছে, কিন্তু সে মুক্তির প্রেমের নেশায় থাকায় উলানদের কোনো রকম সতর্ক করেনি। উল্টো সে আস্তুতিদের চুল, কারো ঘড়ি, কারো রুমালের টুকরো এগুলো চুরি করে নিয়েছে। পরে এগুলো দিয়ে মুক্তি ব্ল্যাক ম্যাজিকের উপাদান তৈরি করেছিল। এই ছিল মোটামুটি সব রহস্য। তবে একটা বড় টুইস্ট এখনও বাকি আছে। তো বর্তমান সময়ে বিষ্ণু ভিকটিম, তাকে অনেকভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের তীব্রতা কমানোই যাচ্ছিল না। রাতে এসা তার বাসা যাওয়ার জন্য বের হয়েছিল, তবে এ সময় সেখানে চালক আসেফ নেই। আসেফকে ডাকাডাকি করা হয়, কিন্তু আসেফ এসে এসাকে আক্রমণ করে, তাকে সেন্সলেস করে দেয়। পরে তাকে খুঁজতে সেখানে উলানও এসেছিল, উলানকেও তখন আসেফ আক্রমণ করে। এরপর উলান এবং এসাকে মুক্তির বাসায় নিয়ে আসা হয়েছিল। জ্ঞান ফিরলে উলানরা দেখে সামনে মুক্তি বসে আছে এবং সে একটি রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছিল। মুক্তি এরপর তার পরিচয় দেয়। সে বলে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য কত কিছুই না সে করেছে। কিন্তু এরপর মুক্তির কথায় যা রিভিল হয়, এটাই সিরিজের সবথেকে তাজ্জব রহস্য। মুক্তি তার পরিবারের ছবি দেখায়। তার 2 সন্তান ছিল। অতীতে যখন হাসানকে হত্যা করা হয়, তখন কিন্তু মুক্তির 2 ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হয়নি। এই নিষ্পাপ 2 ভাই বোনদের একজনকে আহম্মদ পালানোর জন্য নিয়েছিল, অন্যজনকে বন্ধন নেয়। আহম্মদরা তো অনেক বড় পাপ করে ফেলে, বিধায় তারা প্রায়শ্চিত্ত হিসেবে এই 2 ভাই বোনদেরকে নিজেদের সন্তানের মতো করে বড় করে তোলে। কিন্তু তারা মুক্তির সন্তান। মুক্তির বড় ছেলে এসা এবং ছোট মেয়ে উলান।
দুর্ভাগ্যক্রমে ঘটনাচক্রে এই দুই ভাই বোনের এভাবে সাক্ষাৎ হয়েছে। এখন সেই দৃশ্যগুলো একটু মনে করা যাক। দৃশ্যগুলো দেখে এখন যতটা আমাদের বাজে লাগছে তার থেকে কয়েকগুণ বেশি অস্বস্তি হচ্ছে এসা এবং উলানদের। তারা তাদেরই আসল পরিচয়, মানে তারা যে ভাই বোন, এটা মেনে নিতেই পারছিল না। মেনে নিলেই জঘন্য লাগছে। এরপর মুক্তি তার শেষ কাজটা সম্পন্ন করতে চায়। সে বিষ্ণুর উপর ব্ল্যাক ম্যাজিক করছিল। সে একটি পুতুলের আকৃতি উলানকে দেয়, দিয়ে বলে এটাতে কুপঘাত করতে। কিন্তু উলান কোনো মতেই রাজি হচ্ছিল না, কারণ বিষ্ণু তো তার ভাই। এদিকে এসা তখন বলে সে এই কাজটি করতে পারবে। মুক্তি তখন পুতুলটি এসাকে দেয়। পাশাপাশি সমান্তরালে বিষ্ণু প্রচণ্ড অসুস্থ। মাথা থেকে তার পুরো শরীরে জ্বালা হচ্ছে, ব্যথা, শ্বাসকষ্ট এবং পোকাদের অত্যাচার। এসা খুরাতে নিয়েছিল, কিন্তু এটা সে পুতুলে না চালিয়ে আসেফের গলায় চালিয়ে দেয়। এতে বিষ্ণু রেহাই পেয়েছিল ঠিকই, তবে আসেফ কিন্তু মারা গিয়েছে। পরে এতে মুক্তি প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে। সে এসাকে আক্রমণ করেছিল, তাকে দমিয়ে দিয়ে এরপর সে উলানের কিছু চুল ছিঁড়ে নেয়। এতে স্পেল করে চুল মুখে নিয়ে সে রিচুয়াল করছিল। সে নিজের শরীরে অত্যাচার চালালে ব্যথা পায় উলান। একে একে উলানের 3টি আঙ্গুল ভেঙে দেয়া হয়। খুবই স্পর্শকাতর ঘটনা। এখানে এমন কিছু সিন রয়েছে যা ভিডিওতে দেখানোই যাবে না, সিরিজ দেখার সময় বুঝতে পারবেন। এখানে মুক্তি তার গাল কেটে উলানকে ক্ষতবিক্ষত করেছিল। এরপর সে উলানকে মেরে ফেলবেই, তবে এসা এমনটা হতে দেয় না। সে মুক্তিকে বাইরে নিয়ে এসে ফেলে দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে মুক্তি এসাকে, অর্থাৎ নিজ ছেলের পেটেই কুপঘাত করে দেয়। এদিকে এটা উলান সহ্য করতে পারেনি। পরবর্তীতে সে মুক্তিকে আক্রমণ করে। সে তার সর্বোচ্চ দিয়ে মুক্তিকে আঘাত করছিল। পরিশেষে সে মুক্তিকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। মায়ের হাতে হলো ছেলের মৃত্যু, আর মেয়ের হাতে হলো মায়ের মৃত্যু। এ যেন এক বিভীষিকা। বৃষ্টি নেমেছিল, আকাশে মেঘের তীব্র গর্জন। মনে হয় পুরো প্রকৃতি এই ঘটনায় আর্তনাদ করছে। এসার সময় প্রায় শেষ। মুক্তি তাদের যা পরিচয় শুনিয়েছে, এসা তা বিশ্বাস করতে চায় না। অন্তিম মুহূর্তে এসা শুধু বলে উলানকে জানতে পেরে সে কৃতজ্ঞ। একটা অস্বস্তি নিয়ে এসা মারা যায়। এই গল্পের ব্যাপকতা কিন্তু এখনও শেষ হয়নি, শেষ হবেও না। কারণ কিছুদিন পর উলান জানতে পারে সে প্রেগনেন্ট। তার পেটে এসার সন্তান। উপর থেকে কিছু পোকা নেমে আসে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এখনও কাটেনি। হার্না কিন্তু বলেছিলেন এই ব্ল্যাক ম্যাজিকের অ্যামুলেটটি, অর্থাৎ সেই খুলিটি যতক্ষণ না ধ্বংস করা হবে তার আগ পর্যন্ত এই ব্ল্যাক ম্যাজিকের কার্স শেষ হবে না। মুক্তি মারা গিয়েছে ঠিকই, কিন্তু সেই অ্যামুলেটটি এখনও অক্ষত রয়েছে। আর তাই এখন বংশ পরম্পরায়, অর্থাৎ রক্ত থেকে রক্তে ব্ল্যাক ম্যাজিকের কার্স চলতে থাকবে। উলান, বিষ্ণু এবং আগত সন্তান কেউই নিরাপদ নয়। এই পুরো সিরিজে ব্ল্যাক ম্যাজিক কালচার এবং এটার যে ভয়াবহতা, এটা নিয়ে একটা ভালো ধারণা দেয়া হয়েছে। তবে এসব কাজ কেউ শুধু শুধুই করে না, কখনো বিশেষ লোভ, উদ্দেশ্য বা তার থেকেও বেশি প্রতিশোধের নেশায় এসব করা হয়ে থাকে। এই গল্পটার শুরু হয়েছিল পাপ থেকে এবং শেষ হয় পাপ দিয়েই। আহম্মদ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছিল, কিন্তু এটাতে ব্ল্যাকমেইল করে হাসান। এটা তার উচিত হয়নি। তবে এর জন্য তাকে ওভাবে থ্রেট দিতে হবে যার জন্য তার দুর্ঘটনাবশত মৃত্যুই হয়, এগুলো চরম অন্যায়। আর শেষমেশ ব্ল্যাক ম্যাজিকের তো কোনো ক্ষমা নেই। তবে এই ঘটনায় 2 জন মানুষের মৃত্যু খুবই দুঃখজনক। এক হচ্ছে রেনো, এবং 2 মুক্তি প্রথম যার উপর ব্ল্যাক ম্যাজিক চর্চা করে সেই অনাথ মেয়েটি। তারা শুধু শুধু এই ঘটনায় বলি হয়েছে। যাই হোক, এরকম কোনো সিরিজের উপরে ভিডিও বানাতে হলে বেশ ভালো রকমের সময়ের প্রয়োজন হয়। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তা বানিয়ে দেয়া। এখন আপনারা যদি চান যে মাঝে মাঝে আমি এরকম কিছু ভিডিও বানাই, তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফেসবুকেও সরাসরি মেসেজ করে বলতে পারেন। আমি এই কমেন্ট এবং মেসেজ এগুলো পড়ি। এতে হয় কি, আমার তখন অন্যান্য যত কাজই থাকুক না কেন, তারপরও আমি এরকম ভিডিও বানাতে আগ্রহ পাই। তো এগুলো জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।